সিলেট অঞ্চলে দেশীয় রাজ্য জৈন্তাপুরের রাজধানী নিজপাট। এ জায়গাটাকে ছবির মতো সুন্দর বলে মনে হয় ক্যাপ্টেন হকিন্সের। খাসিয়া আর জয়ন্তী পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে গড়ে উঠেছে ক্ষুদ্রাকৃতি নগরী নিজপাট। তার কেন্দ্রস্থলে রয়েছে পাথর আর কাষ্ঠ নির্মিত সুউচ্চ প্রাচীর ঘেরা জৈন্তাপুর রাজ্যের রাজপ্রাসাদ। পাহাড়ের ঢালে অথবা সমতলে কোথাও একত্রিত, কোথাও বা ছড়িয়ে ছিটিয়ে আছে এ অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি। আকাশ এখানে ঘন নীল, পাহাড়ের ঢাল ও উপত্যকা টিয়া পাখির পালকের মতো সবুজ। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা যেন নৃত্যরত তরুণীর মতো। দূর থেকে তাদের দেখলে মনে হয় প্রকৃতি দেবী যেন ঘড়া ঘড়া দুধ ঢেলে দিচ্ছেন পাহাড়ের গায়ে, আর সেই দুগ্ধ ভৈনীব জলধারাগুলো সমতলে নেমে সৃষ্টি করেছে এক নদীর, তার নাম মেটং। কাকচক্ষু সেই নদী, তার পাড়ে দাঁড়ালে নদীর তলদেশের নুড়ি পাথর ও মৎস্যকুলের সন্তরণ দৃশ্যমান হয়। কাজেই এই স্থান সম্পর্কে ব্রিটিশ রাজপুরুষ হকিন্সের ভাবনার মধ্যে যথেষ্ট সত্যতা বর্তমান। হকিন্সের বাসস্থানটি ছোট্ট নগরীর পূর্ব প্রান্তে পাহাড়ের ঢালে অবস্থিত। পাথরের দেওয়াল আর ঢালু কাঠের ছাউনি দেওয়া ব্যারাকের মতো বাড়িটা একসময় জৈন্তাপুরের সেনাদের চেকপোস্টে ছিল, আর এখন সেটা কোম্পানিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। কোম্পানির পলিটিক্যাল এজেন্ট হিসাবে এখানেই নিয়োগ করা হয়েছে হকিন্সকে। তেমন পরিশ্রমের কাজ নেই, তার কাজ হলো এ জায়গা সম্পর্কে খোঁজখবর রাখা, সে সম্বন্ধে কলকাতায় কোম্পানির সদর দপ্তরে খবর পাঠানো, এবং যদি কখনো প্রয়োজন হয় তখন স্থানীয় শাসকদের সঙ্গে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের সেতু বন্ধনের কাজে সাহায্য করা। উত্তর পূর্ব ভারতে জৈন্তাপুরের মতো অনেক পাহাড়ি রাজ্য আছে। কোম্পানি এইসব রাজ্যগুলোয় তাদের বিজয়কেতন না ওড়ালেও নানাভাবে চাপ সৃষ্টি করে তাদের বাধ্য করেছে কোম্পানির সাথে মৈত্রী চুক্তি সম্পন্ন করতে। এই মৈত্রী চুক্তিগুলোর অন্যতম শর্ত হলো কোম্পানি এ ধরনের রাজ্যগুলো তাদের প্রতিনিধি অর্থাৎ পলিটিক্যাল এজেন্ট নিয়োগ করবে। পলিটিক্যাল এজেন্টের অধীনে প্রয়োজনবোধে সেনাদল থাকবে, শান্তি রক্ষার্থে প্রয়োজনবোধে উক্ত পলিটিক্যাল এজেন্ট শাসন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবে ইত্যাদি। অর্থাৎ কোম্পানির লক্ষ্য হলো পলিটিক্যাল এজেন্ট নিয়োগের মাধ্যমে দেশের দূর প্রান্তের এসব রাজ্যের ওপর নজরদারি করা, আংশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, যাতে তারা কোম্পানির স্বার্থবিরোধী কাজে লিপ্ত না হতে পারে। নিজপাট বা জৈন্তাপুর শুধু ছবির মতো সুন্দরই নয়, শান্তও বটে। তাই ক্ষেত্রবিশেষে অন্য রাজ্যের কোম্পানির প্রতিনিধিদের যে ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হয় তার সম্মুখীন এ পর্যন্ত হতে হয়নি হকিন্সকে। জৈন্তাপুর রাজ্যের একটা বিশেষত্ব আছে। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত এ রাজ্যে। এখানে একজন রাজা আছেন ঠিকই, যার নাম রাজা ভাস্কর সিংহ, কিন্তু তিনি আনুষ্ঠানিক রাজা মাত্র। বিলাস ব্যসনে নিয়োজিত থেকে রাজসুখ গ্রহণ করা ছাড়া অন্য কোনো কাজ তাকে করতে হয় না। জৈন্তাপুর রাজ্য পরিচালনা করেন ভাস্কর পত্নী মহারানী ইরাবতী। কোম্পানির নথিপত্র আর স্থানীয় লোকমুখে রানী ইরাবতী সম্পর্কে হকিন্স যা জেনেছেন তা হলো জৈন্তাপুরের পূর্বতন শাসক জয়ন্ত নারায়ণের কোনো কন্যা সন্তান ছিল না। তিনি খাসিয়া জনজাতির অনাথা কন্যা ইরাবতীকে দত্তক নেন ও মৃত্যুর পূর্বে তার হাতেই এ রাজ্যের শাসনভার অর্পণ করে যান। রানী ইরাবতী ও রাজা ভাস্কর সিংহের একজন বালক পুত্র সন্তানও আছে। জৈন্তাপুরের কোম্পানির পলিটিক্যাল এজেন্টের দায়িত্ব গ্রহণ করে নিজপাটে আসার পর একবার নিয়ম অনুসারে হকিন্স রাজপ্রাসাদে গিয়েছিলেন রানী ও রাজার সঙ্গে সাক্ষাৎ করতে। রাজা ভাস্কর সিংহের বয়স 50-এর অধিকই হবে বলে মনে হয়েছে হকিন্সের। সকালবেলায় তার মদিরালিপ্ত চোখ ও বাক্যের প্রগল্ভতা দেখে হকিন্সের অনুমান ভোগবিলাস ছাড়া অন্য কোনো কাজে তিনি নিয়োজিত থাকেন না। অপরদিকে রানী ইরাবতীকে দেখে ঠিক তার বিপরীত ধারণা সৃষ্টি হয়েছে হকিন্সের মনে। রানী ইরাবতীর বয়স সম্ভবত রাজার অর্ধেক হবে, অর্থাৎ 25 কি 26। ইরাবতীর গাত্রবর্ণ শুভ্র, শরীর মেয়েধীন, ধনুকের ছিলার মতন, মসৃণ কেশদাম ওষ্ঠাধার রক্তিম, মুখমণ্ডল সুন্দর। সেই মুখমণ্ডলে যেন লুকিয়ে আছে কাঠিন্য ও বুদ্ধি। রানী ইরাবতীকে দেখে ও তার সঙ্গে বাক্যালাপ করে রাজ্য চালনার জন্য তাকে হকিন্সের উপযুক্ত বলেই মনে হয়েছে। তবে সেদিন রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ হলেও রাজকুমারকে দেখার সৌভাগ্য হয়নি। কারণ এই রাজপরিবারের প্রচলিত নিয়ম অনুসারে যতক্ষণ না রাজপুত্র বা রাজকন্যা 10ম বর্ষে পদার্পণ না করছে ততদিন তাদের প্রাসাদের নিভৃত স্থানে রাখা হয়। পিতা মাতা আর 2-1 বিশ্বস্ত দাসী ভিন্ন অন্য কেউ তাদের দেখতে পায় না। হকিন্স শুনেছেন রাজপুত্র মেঘশঙ্করের বয়স এখন 8। রাজা রানীরা সন্তান না জন্মালে তাদের এই সন্তানই ভবিষ্যৎ জৈন্তাপুর রাজ্যের উত্তরাধিকারী। হকিন্স একা নন, তার বেশ কয়েকজন সঙ্গীও আছেন। তাদের মধ্যে 10 জন হলো দেশীয় সৈন্য।
জাতিতে তারা গোর্খা, পাহাড়ি অঞ্চলের লোক। কোম্পানির সেনাবাহিনীতে ভাড়াটে সেনা হিসেবে তারা নিযুক্ত। এই ছোট্ট শান্ত রাজ্যে কোম্পানির পলিটিক্যাল এজেন্টের জন্য এর থেকে বেশি সৈন্য প্রয়োজন নেই। এমনকি সৈন্যরা না থাকলেও হকিন্সের সমস্যা হতো না। এছাড়াও হকিন্সের আরও দুজন সঙ্গী আছে। প্রথমজন খামরি নামের একজন মাঝবয়সী লোক, স্থানীয় মানুষ, খাসি জনজাতির লোক। সে হকিন্সের ভৃত্যের কাজ করে। দ্বিতীয় লোকটি হলেন এক বাঙালি ব্রাহ্মণ, রামচন্দ্র চক্রবর্তী। বলা যেতে পারে রামচন্দ্র হলেন এদেশে নবাগত হকিন্সের অনেকটা অন্ধের জ্যোষ্ঠীর মতো। কোম্পানির পুরনো কর্মচারী। কোম্পানি তাকে নিয়োগ করেছে হকিন্সের পরামর্শদাতা, আত্মসহায়ক হিসাবে। কোম্পানির কর্মচারী হিসাবে নানান জায়গায় বিভিন্ন সময়ে ঘুরেছেন বাবু রামচন্দ্র। তার সঙ্গে সঞ্চয় করেছেন প্রভূত অভিজ্ঞতা। জাতিতে ব্রাহ্মণ লোকটার নিজ ধর্ম বিষয়ে প্রভূত জ্ঞান রয়েছে। পুরাণ, ধর্মীয় কাহিনী তিনি এখনও নিয়মিত পাঠ করার চেষ্টা করেন। ধীর স্থির প্রকৃতির বুদ্ধিমান এই বাঙালি। ইতিপূর্বে তিনি পার্শ্ববর্তী কামরূপ রাজ্য কোম্পানির কাজে বেশ কিছুদিন যুক্ত ছিলেন। পাহাড়ি জনজাতিদের সমাজ ইতিহাস সম্পর্কেও তার বেশ জ্ঞান আছে। হকিন্স তার সঙ্গে পরামর্শ করেই নিজের কার্য সম্পাদন করেন, আর তার থেকে শোনেন এদেশের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে নানান কাহিনী, যার মাধ্যমে এদেশ সম্পর্কে আইরিশ হকিন্সের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। হকিন্সের কাছে বড় অদ্ভুত, বিচিত্র লাগে এদেশ। কত ধরনের জাতির মানুষ এদেশে, যাদের ভাষা, সংস্কৃতির মধ্যে, ধর্মাচরণের মধ্যে কোনো মিল নেই। হকিন্স যখন ধর্মাচরণের নামে এদেশে নরবলি, সতীদাহ, গঙ্গায় সন্তান বিসর্জনের কাহিনী শোনেন, তখন তার মনে হয় যে এদেশ সম্পর্কে, এদেশের মানুষদের সম্পর্কে তার সতীর্থদের ধারণাই ঠিক, এদেশ সভ্য হয়নি। আবার যখন তিনি বাবু রামচন্দ্রর মুখে এদেশের প্রাচীন ইতিহাস শোনেন, দর্শনের কথা শোনেন, জ্ঞান বিজ্ঞানের কথা জানেন, তখন আবার হকিন্সের মনে হয় এ দেশ যখন এসব চর্চার শীর্ষস্থানে ছিল, তখন ইউরোপ তো এদেশের তুলনায় ঘুমন্ত শিশু ছিল। কি বৈপরীত্যে ভরা বিচিত্র দেশ এই ভারতবর্ষ। এদিন দ্বিপ্রহরের কিছু আগে নিজের বাসস্থানের বারান্দায় তামাকের নলমুখে দিয়ে আরাম কেদারায় বসে রামচন্দ্রর সঙ্গে বাক্যালাপ করছিলেন সাহেব। শরৎকাল, বাইরের পরিবেশ অতি মনোরম। হকিন্সের বাসস্থান থেকে দূরে পাহাড়ের পাদদেশে প্রাকার বেষ্টিত রাজবাড়ি দেখা যাচ্ছে। তার পিছন থেকে আকাশে চিত্রপটে জেগে আছে সবুজ পাহাড়। সে পাহাড় আর রাজবাড়ির মাঝখানে একটা নদী অবশ্য আছে, সে ওই মেটং নদী। তবে তার অবস্থান হকিন্সের বাসস্থান থেকে তেমন দৃশ্যমান নয়। রাজবাড়ির দিক থেকে বাদ্যযন্ত্রের অস্পষ্ট ধ্বনিও ভেসে আসছিল। সাহেব তাঁর সহায়ক বাবু রামচন্দ্রের মুখে শুনেছেন যে আর দুদিনের মধ্যে হিন্দুদের গডেস দেবী দুর্গার পুজো। ওই বাদ্যযন্ত্রের শব্দ সে বার্তাই হয়তো বহন করে আনছে। নানান রকম পুজো আর্চা হয়ে থাকে মহারানী ইরাবতীর রাজপ্রাসাদে। তেমন কোনো কাজের কথা নয়, বাবুর মুখ থেকে পার্শ্ববর্তী কামরূপ রাজ্যের গল্প শুনছিলেন সাহেব। যদিও গল্পটা খুব উদ্ভট। তা হলো, কামরূপ রাজ্যে এক ধরনের সুন্দরী রমণীরা বাস করে, যারা নাকি পুরুষদের ভেড়া, কুকুর ইত্যাদি বানিয়ে দিতে পারে। বাবু রামচন্দ্র নিজের চোখে এমনটা না দেখলেও অনেকেই নাকি এ কথাটা প্রবলভাবে বিশ্বাস করেন। অবিশ্বাস্য এই কাহিনী শোনার পর সাহেব এ প্রসঙ্গে বাবুকে কিছু একটা কথা বলতে যাচ্ছিলেন। ঠিক সে সময় স্থানীয় কয়েকজন মানুষ এসে হাজির হলো সাহেবের আবাসের সামনে। স্থানীয় মানুষরা সচরাচর সাহেবদের কাছে আসে না। ভয় বা ভক্তি যে কারণেই হোক, তারা সাধারণত সাহেবদের এড়িয়ে চলে। হকিন্স বিস্মিত হলেন তাদের দেখে। তারপর গেটের সামনে যে গোর্খা সৈনিক পাহারায় ছিল, তাকে ইশারায় লোকগুলোকে ভিতরে ঢুকতে দিতে বললেন। সাহেবের অনুমতি পেয়ে বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করলো তারা। তাদের পরনে ধুতি আর চাদর। তবে এদেশের সাধারণ মানুষের মতো এদের পায়েও জুতো বা চটি নেই। রামচন্দ্র তাদের দেখে বললেন, এরা পাহাড়ি উপজাতির লোক নয়, দেখে আমার জ্ঞাতি ভাই অর্থাৎ বাঙালি বলেই মনে হচ্ছে। কপালে দেখছি তিলক আছে, সম্ভবত বৈষ্ণব ধর্মের লোক। লোকগুলো বারান্দায় উঠে এসে প্রথমে করজোড়ে প্রণাম জানালো। রামচন্দ্রের মাধ্যমেই কথা শুরু হলো, কারণ যারা এসেছে তারা ইংরেজি বলতে পারে না, আর সাহেব এখনও বাংলায় তেমন সড়গড় হয়ে উঠতে পারেননি। রামচন্দ্র তাদেরকে পরিচয় জিজ্ঞেস করে বুঝতে পারলেন সাহেবকে বলা তার অনুমানই সত্যি। লোকগুলো সিলেট অঞ্চলের বাঙালি, জৈন্তাপুরেরই প্রজা, সমতলে বৈকুণ্ঠপুর গ্রামে থাকে। রামচন্দ্র লোকগুলোর পরিচয় জানিয়ে দিলেন সাহেবকে। হকিন্স তাকালেন লোকগুলোর মুখের দিকে। তাদের প্রত্যেকের মুখমণ্ডলী কেমন যেন উৎকণ্ঠা ফুটে আছে। বিশেষত একজন লোকের চেহারা যেন বিধ্বস্ত। উস্কো খুস্কো চুল, চোখের কোণে কালি, প্রবল শঙ্কা আর উত্তেজনার ভাব জেগে আছে তার মুখমণ্ডলে। হকিন্স তার দিকে ভালো করে তাকাতেই একটা অদ্ভুত কাণ্ড করলো লোকটা। সে এগিয়ে এসে
সামনে ঝুঁকে পড়ে হকিন্সের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বহু ইংরেজ রাজপুরুষ আছে যারা নেটিভদের এসব কাজ বেশ উপভোগ করে, কারণ তারা মনে করে যে সাদা চামড়ার লোকেরা হলো প্রভু আর নেটিভ বা কালো চামড়ার লোকেরা হলো ভৃত্য। কাজেই ভৃত্যদের থেকে এমন ব্যবহার অস্বাভাবিক কিছু নয়। কিন্তু হকিন্স তার সতীর্থদের থেকে কিছুটা আলাদা মানুষ। তার বাবা ছিলেন ধর্মযাজক। তিনি ছোটবেলায় হকিন্সকে যেসব শিক্ষাদানের চেষ্টা করেছিলেন তার মধ্যে একটি হলো এ পৃথিবীতে ঈশ্বর সৃষ্ট সব মানুষই সমান। হকিন্স নিজে ধর্মচর্চার বিষয়ে খুব বেশি আগ্রহী না হলেও তার বাবার বলা এই কথাটা বেশ মেনে চলেন। কাজী লোকটা তার পা জড়িয়ে ধরাতে তিনি বেশ সংকুচিত বোধ করলেন। সাহেবের ইঙ্গিতে অন্যরা কোনো ক্রমে উঠিয়ে দাঁড় করালো লোকটাকে। রামচন্দ্রের মাধ্যমে এরপর হকিন্সের সঙ্গে আগন্তুকের কথোপকথন শুরু হলো। লোকগুলো যা বলল তা হলো এই ক্রন্দনরত লোকটা কণ্ঠ নামের এক বালকের পিতা। 8 বছর বয়স সেই বালকের। গত 7 দিন ধরে নিখোঁজ সে। আশেপাশের সম্ভাব্য সব জায়গাতে অনুসন্ধান করেও এখনও তার খোঁজ মেলেনি। তাই তারা সাহেবের কাছে এসেছে কোনোভাবে সাহেব যদি বাচ্চা ছেলেটাকে খুঁজে দিতে পারেন সেজন্য। কারণ সাহেবদের অসীম ক্ষমতা, তারাই তো প্রকৃত শাসক। লোকগুলোর বক্তব্য শোনার পর হকিন্স তাদের প্রশ্ন করলেন, তোমরা রানী ইরাবতীকে ঘটনা জানিয়েছ? কারণ তোমরা তার প্রজা, তোমাদের ভালো মন্দ দেখা আর রক্ষা করার দায়িত্ব তাঁরই। প্রশ্ন শুনে একজন লোক হতাশভাবে জবাব দিল, হ্যাঁ, তার কাছে আমরা গতকাল গিয়েছিলাম, কিন্তু তিনি বললেন দুর্গাপুজোর আয়োজনে তিনি ব্যস্ত আছেন। তাছাড়া এত বড় দেশে তিনি একটা বাচ্চা ছেলেকে কিভাবে খুঁজে বের করবেন? তিনি কোনো সাহায্যের প্রতিশ্রুতি দেননি। এখন আপনিই আমাদের ভরসা। হকিন্স বললেন, ঠিক আছে, আমি খোঁজখবর নিয়ে দেখার চেষ্টা করছি তার সন্ধান পাওয়া যায় কিনা। হকিন্স এরপর ছেলেটার বাবার দিকে তাকিয়ে বললেন, তোমার এখনই এত ভেঙে পড়ার কোনো কারণ নেই। অনেক সময় বাচ্চা ছেলেদের মাথায় নানা বুদ্ধি চাপে। হয়তো সে নিজেই কোথাও চলে গেছে, আবার বাড়ি ফিরে আসবে। আমার নিজের দেশেও ছোটো ছেলেরা বাড়ি থেকে পালায়, আবার ফিরেও আসে। সাহেবের কথা শুনে একটা লোক বলল, তেমনটা হতেই পারে, কিন্তু আগের দুবারের ঘটনা না ঘটলে আমরা এতটা চিন্তিত হতাম না। কি ঘটনা? সোজা হয়ে বসে জানতে চাইলেন হকিন্স। লোকটা বলল, এর আগেও পরপর 2 বছর দুর্গাপুজোর আগে 2টো ছোট ছেলে নিখোঁজ হয় আমাদের গ্রাম থেকে। তাদের একজনের বয়স ছিল 6, অন্যজনের 7। তারা আর কেউ বাড়ি ফেরেনি। এ কথা শুনে বিস্মিতভাবে হকিন্স জানতে চাইলেন, সে 2বার রানীকে তোমরা ঘটনাটা জানিয়েছিলে? একজনের কণ্ঠে হতাশা ফুটিয়ে বলল, হ্যাঁ জানিয়েছিলাম, কিন্তু এ ব্যাপারে তারা গুরুত্ব দেননি। এ কথা শোনার পর সাহেব তাদের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, ছেলেটার নাম ঠিকানা বিবরণ সব বলুন, আমি লিখে রাখছি, দেখি কি করতে পারি। রামচন্দ্র এরপর বাচ্চা ছেলেটা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য একটা কাগজে লিখে নিলেন। চলে যাওয়ার আগে ছেলেটার বাবা আরও একবার সাহেবের পায়ে পড়তে যাচ্ছিল, কিন্তু অন্যরা তা সামলে দিল। লোকগুলো চলে যাওয়ার পর রামচন্দ্রর উদ্দেশ্যে সাহেব প্রশ্ন করলেন, বাবু, ব্যাপারটা শুনে তোমার মনে কি ধারণা হচ্ছে? রামচন্দ্র কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বললেন, ছেলেটা বাড়ি থেকে পালিয়েছে এবং একদিন ফিরে আসবে, এ ধারণা আমার হতো, যদি না আগের 2টো বাচ্চাও নিখোঁজ হতো। আমার মনে হচ্ছে সম্ভবত এটা অপহরণের ঘটনা। এ বয়সের বালকদের সাধারণত কী কারণে অপহরণ করা হয়ে থাকে? আবারও হকিন্স প্রশ্ন করলেন। এইসব দরিদ্র পরিবারের বালকদের 3টে কারণে অপহরণ করা হয়। প্রথমত, এদের দূর দেশে নিয়ে গিয়ে অন্ধ বা পঙ্গু করে দিয়ে ভিক্ষাবৃত্তি করাবার জন্য। দ্বিতীয়ত, কোনো দুষ্কৃতী দলে তাকে নিয়োজিত করে প্রশিক্ষণ দিয়ে দুষ্কৃতী তৈরি করা। ডাকাত, ঠগি, গাঁটকাটারা দল বৃদ্ধির জন্য এই কাজ করে থাকে। আর তৃতীয় কারণ হলো, একটু থামলেন বহুদর্শী ব্রাহ্মণ রামচন্দ্র। সাহেব কৌতূহলী হয়ে জানতে চাইলেন, তৃতীয় কারণটা কি? রামচন্দ্র জবাব দিল, এই বয়সের বাচ্চা পুজোয় দেবদেবীর উদ্দেশ্যে বলি দেবার জন্য সংগ্রহ করা হয়। হকিন্স বললেন, কিন্তু কোম্পানি তো বলি প্রথা নিষিদ্ধ করেছে। হ্যাঁ, কিন্তু সেটা কোম্পানি অধিকৃত রাজ্যে। জৈন্তাপুর এখনও স্বাধীন রাজ্য। তাছাড়া এত বড় দেশ, হাজারে হাজারে মন্দির আর তার কয়েক গুণ পুজো অর্চনার ব্যবস্থা করা হয়ে থাকে এখানে। রাজা মহারাজা থেকে কাপালিক, সন্ন্যাসী, তাদের সবার কাছে কি কোম্পানির হুকুম পৌঁছয়, নাকি তারা তা পালন করে? এসব প্রাচীন প্রথা কি এত সহজে উৎখাত করা যায়? এই জৈন্তাপুরের রাজপরিবারেও তো একসময় নরবলির প্রথা ছিল। সেই সব নরবলির গল্প এই অঞ্চলের লোকেরা বংশানুক্রমে শুনে আসছে, তাদের মুখ থেকে আমিও শুনেছি। তাছাড়া প্রাসাদের প্রাঙ্গণে এক মন্দিরের সামনে নরবলি দেবার জন্য পাথরের প্রাচীন বেদিটাও দেখেছি। কিছুটা তফাৎ একটা কুয়ো আছে। নরবলি দেবার পর সেই দেহ আর ছিন্ন মুন্ডুটা কুয়োয় ফেলা হতো।
অনতি দূরে মেটং নদীর সঙ্গে কুয়োটা সংযুক্ত। কুয়ো পথে ছিন্ন মুন্ডু আর ধর গিয়ে পড়তো মেটং নদীতে। এখনও পুজোতে বলি হয়, তবে তা ছাগ বলি। একটানা কথাগুলো বলে থামলেন ব্রাহ্মণ। হকিন্স কৌতূহলী হয়ে জানতে চাইলেন, এই প্রাসাদে কোন দেবতা বা দেবীর পুজোয় বলি দেওয়া হতো? রামচন্দ্র বলতে শুরু করলেন, এদের ইতিহাস সম্বন্ধে যতটুকু জেনেছি তাতে একসময় এখানকার রাজবংশ আরও অনেক অরণ্য পাহাড়বাসীর মতো প্রকৃতি অর্থাৎ অরণ্য, নদী, আকাশ ইত্যাদির উপাসক ছিলেন। 300 বছর আগে যশোমাণিক্য নামে তখনকার রাজা কোচ রাজকন্যাকে বিবাহ করে আনেন। সে ছিল হিন্দু রমণী। তার মাধ্যমেই হিন্দু দেবদেবীর পুজো শুরু হয় জৈন্তাপুর রাজবাড়িতে। যেহেতু এখানে মাতৃতান্ত্রিক সমাজ প্রচলিত, তাই পরবর্তীতে কোচ রাজকন্যার ধর্মই রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রথমে নাকি মহাদেবের সামনে নরবলি দেওয়া শুরু হয়েছিল সেই রানীর ইচ্ছা। পরবর্তীতে অন্য দেবীদের পুজোতেও নরবলি হতো। প্রায় 250 বছর ধরে নরবলির প্রচলন ছিল। তবে 3 পুরুষ একে নরবলি বাধা পড়ার কারণে তা বন্ধ হয়ে যায়। বৃদ্ধ রাজা ওই নরবলির দিনই মারা যান, তাই বলি বন্ধ হয়ে যায়। সাহেব হকিন্স জানতে চাইলেন, তোমাদের ধর্মে কোন কোন দেবদেবীর সামনে সাধারণত বলি দেওয়া হয়ে থাকে? ব্রাহ্মণ বললেন, বেশ কিছু দেবদেবী, তবে এই অঞ্চলে সাধারণত বলি দেওয়া হতো দেবীদের সামনেই, বিশেষত দেবী কালী বা দেবী দুর্গা অথবা তাদের বিভিন্ন রূপের উদ্দেশ্যে। হঠাৎ একটা অদ্ভুত কথা মাথায় এলো সাহেবের। তিনি বললেন, আচ্ছা, এমনও তো হতে পারে যে আবার নরবলি প্রথা চালু হয়েছে ওই রাজবাড়িতে। রামচন্দ্র বললেন, তুমি কি বলতে চাইছো যে দুর্গাপুজোতে নরবলি দেওয়ার জন্য রানীর লোকেরাই সেই বালককে অপহরণ করেছে? অবশ্যই কথা মনে আসা অস্বাভাবিক কিছু নয়, বিশেষত যখন একসময় নরবলির প্রচলন ছিল এ স্থানে, আর ছেলেগুলো প্রতিবার নিখোঁজ হচ্ছে দুর্গাপুজোর ঠিক আগে। আর এসব নরবলি আগেও প্রকাশ্যে হতো না, এখনও নিশ্চয়ই প্রকাশ্যে হয় না। শুধু অতি বিশ্বস্ত কয়েকজন লোক এবং রাজা বা রানীর উপস্থিত থাকার বিধি, যেমন পুরোহিত, জল্লাদ আর 2-4 জন লোক। সাধারণ মানুষ তো বটেই, এমনকি রাজপরিবারের অন্য সদস্যদেরও তখন প্রবেশ নিষেধ থাকে। রাজবংশের রীতি অনুসারে রাতে যে কোনো বলি হয়। সাহেব একটু ভেবে নিয়ে বললেন, আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে ছাগ বলিই হয় রাজপ্রাসাদে, নরবলি আর এখন হয় না। কিন্তু আমি যদি দুর্গাপুজোর সময় পুজোস্থলে উপস্থিত থাকতে চাই, ওই ছাগ বলি দেখতে চাই, তবে রানী ইরাবতী কি অনুমতি দেবেন আমাকে? একটা সময় ছিল যখন হিন্দুদের পুজোস্থলে বিধর্মী ফিরিঙ্গি সাহেবদের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু পলাশের যুদ্ধের পর থেকেই সে ব্যবস্থার অবসান ঘটতে শুরু করেছে, কারণ কোম্পানি সাহেবদের হাতেই দেশের শাসন ক্ষমতা চলে যাচ্ছিল। পলাশের যুদ্ধের কিছুদিনের মধ্যেই কোম্পানির সময়কার সর্বময় কর্তা কলকাতার এক জমিদার বাড়িতে বাঙালি পোশাকে ধুতি পাঞ্জাবি পরে দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন। সেই শুরু। তারপর থেকে বহু রাজা মহারাজারা নিজেরাই উপযাচক হয়ে সাহেবদের খুশি করতে দুর্গাপুজো, কালী পুজোয় তাদের আমন্ত্রণ করে থাকেন। পুজো উপলক্ষে সাহেবদের মনোরঞ্জনের জন্য বাইজি নাচ, সুরা, উপঢৌকন ইত্যাদি আয়োজনও করা হয়ে থাকে। তবে জৈন্তাপুরের রাজবাড়িতে কোনো সাহেব দুর্গাপুজো, কালী পুজোয় ইতিপূর্বে আমন্ত্রিত হয়েছেন কি না সে খবর রামচন্দ্রের কাছে নেই। রামচন্দ্র বুঝতে পারলেন সাহেব চাইছেন বলির সময় উপস্থিত থেকে যদি নরবলির সম্ভাবনা থেকে থাকে তবে তা রদ করতে। সাহেবের কথা শুনে রামচন্দ্র ভেবে নিয়ে বললেন, তুমি পুজো দেখার ইচ্ছা প্রকাশ করলে ভক্তিতে না হোক ভয়ে, অনিচ্ছা থাকলেও রানী ইরাবতী না করতে পারবেন না, কারণ তারা কোম্পানির লোকেদের ভয় করেন। পরশু থেকে দুর্গাপুজোর প্রধান কর্মকাণ্ড 3 দিন ধরে চলবে। আমি কাল সকালেই প্রাসাদে গিয়ে তোমার ইচ্ছার কথা জানাচ্ছি রানী ইরাবতীকে। পরিকল্পনা মতো কোম্পানির পলিটিক্যাল এজেন্টের দূত হয়ে রামচন্দ্র রাজবাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন রানী ইরাবতীর সঙ্গে। রামচন্দ্রর মনে হলো ইরাবতী যেন মৃদু বিস্মিত হলেন হকিন্স সাহেবের ইচ্ছার কথা শুনে। তবে রামচন্দ্র প্রত্যাশা মতোই রানী সম্মতি দিলেন। রামচন্দ্র রানীকে জানিয়ে দিলেন পরদিন সন্ধ্যায় তিনি সাহেবকে নিয়ে হাজির হবেন দুর্গাপুজো আর ছাগ বলি দেখার জন্য। পরদিন ভোরবেলা থেকে ঢাকের শব্দ ভেসে আসতে লাগলো জৈন্তাপুরের রাজবাড়ি থেকে। মহাসমারোহে হিন্দু গডেস দেবী দুর্গার পুজো শুরু হয়েছে সেখানে। এদিন আর সকাল থেকে কোনো কাজে মন বসলো না ক্যাপ্টেন হকিন্সের। মনে হতে লাগলো তার অনুমান কি সত্যি হতে পারে, নাকি এ ভাবনা নেহাতি উদ্ভট কল্পনা মাত্র। তবে হকিন্সের মনে হলো ওই নিখোঁজ বালকের সন্ধান করা তার কর্তব্য। এ দায়িত্ব শুধু ইংরেজ কোম্পানির প্রতিনিধি হিসাবেই নয়, কিছুটা মানবিকতা থেকেও। দেখতে দেখতে দিনটা কেটে গেল। পাহাড়ের আড়ালে সূর্য ডুবে যাওয়ার পর সাহেব প্রস্তুত হলেন যথাস্থানে যাওয়ার জন্য। মনে মনে একটা রোমাঞ্চ হচ্ছিল তার। রাজবাড়ির প্রাকারের গায়ে যখন বিন্দু বিন্দু মশালের আলো জ্বলে উঠল, তখন অশ্বপৃষ্ঠে
ব্রাহ্মণ রামচন্দ্রের সঙ্গে হকিন্স রওনা হলেন প্রাসাদের দিকে। তাদের সঙ্গে চলল 5 জন সৈনিক। তাদের মাথায় কোম্পানির দেওয়া লাল পাগড়ি, পিঠে বন্দুক আর চওড়া কোমরবন্ধে তাদের নিজস্ব ছোরা বা খুকরি। দলটা যত রাজবাড়ির দিকে এগোচ্ছে তত ঢাকের শব্দ বৃদ্ধি পাচ্ছে। সাহেবকে নিয়ে সবাই পৌঁছে গেল জয়ন্তাপুরের রাজবাড়ির তোরণে। সে তোরণের বিশাল কপাট উন্মুক্ত। কোম্পানির সাহেব আসছেন বলে কথা, তাই একজন উচ্চপদস্থ রাজকর্মচারী, তার কয়েকজন সঙ্গী আর একটা রূপোর পালকি নিয়ে সেখানে উপস্থিত ছিল। তোরণের ভিতর প্রবেশ করে ঘোড়া থেকে নামতেই সেই রাজকর্মচারী সাদর অভ্যর্থনা করলেন সাহেবকে। হকিন্সকে তার সহায়ক বাবু আগেই জানিয়েছিলেন যে পুজোস্থলে মুক্ত পদে যাওয়াই নিয়ম, তাই সাহেব তার চর্মপাদুকা সেখানেই খুলে রাখলেন। গোর্খা সৈনিকরাও রইল। তবে সাহেব রাজকর্মচারীদের অনুরোধ সত্ত্বেও রাজকীয় পালকিতে উঠলেন না, পদব্রজেই এগোলেন। কারণটা হলো ভালো করে চারপাশ দেখা। কোম্পানির প্রতিনিধি হিসাবে এই রাজ্যে আসার পর হকিন্স যেদিন জয়ন্তাপুরের রাজবাড়িতে প্রবেশ করেছিলেন, সেদিন তাকে নিয়ে উপস্থিত করা হয়েছিল অভ্যাগতদের সঙ্গে সাক্ষাৎস্থলে। ওই জায়গা ছাড়া প্রাকার বেষ্টিত রাজবাড়ির অন্য কোনো স্থান দেখা হয়নি হকিন্সের। রাজপ্রতিনিধি সাহেবকে রাজপ্রাসাদের অভ্যন্তরে নিয়ে গেলেন না। প্রাসাদের একপাশে যেদিকে ছোট বড় নানান মন্দিরগুলো দাঁড়িয়ে আছে, সেদিকেই তাকে নিয়ে চললেন। সাহেব কৌতূহল ভরে সব দেখতে দেখতে চলছেন। প্রাসাদের প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে নানান মন্দির। বিভিন্ন দেবদেবীর বিগ্রহ শোভা পাচ্ছে সেখানে। প্রত্যেকটা মন্দিরের সামনে একটা করে কুয়ো বা ইদারা রয়েছে। হকিন্স এর কারণ জিজ্ঞেস করতে তাদের পথ প্রদর্শক রাজকর্মচারী জানালো, মন্দিরের সঙ্গে যে কুয়ো রয়েছে, শুধুমাত্র সেই কুয়োর জল দিয়েই মন্দিরের বিগ্রহকে স্নান ইত্যাদি করানো হয়। সাহেবকে যে পথে নিয়ে যাওয়া হচ্ছে সে পথে স্থানে স্থানে মশাল চলছে। যারা সাহেবের আগমনের খবর জানতো না, তারা পথের পাশে থমকে দাঁড়িয়ে বিস্মিতভাবে দেখছে তাকে। এই মন্দির ও মন্দিরের পথ ধরে হকিন্স আর তার সঙ্গীরা একসময় পৌঁছে গেলেন নির্দিষ্ট স্থানে, বিশাল একটা প্রাঙ্গণে। তার মধ্যে স্বর্ণালঙ্কার শোভিত দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি। মশালের আলোয় আলোকিত জায়গাটি। নানান বয়সী নারী পুরুষের ভিড় সেখানে। ঢাক, কাঁসর, ঘণ্টা ইত্যাদি বাজছে। কোলাহলপূর্ণ পুজো মণ্ডপ। এসবের মাঝে দুটো জিনিস চোখে পড়ল সাহেবের। প্রত্যেক মন্দিরের মতন এই মন্দিরের সামনেও একটা কুয়ো বা ইঁদারা আছে, আর আছে বৃত্তাকার একটা পাথরের বেদি। সাহেব সেখানে উপস্থিত হতেই হঠাৎ সব বাদ্যযন্ত্র কোলাহল থেমে গেল। কোম্পানির সাদা সাহেব কেন হঠাৎ এ স্থানে উপস্থিত হলেন? রামচন্দ্র সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাহেব রানিমার অনুমতিক্রমে পুজো দেখতে এসছেন। মণ্ডপের মুখোমুখি প্রাঙ্গণের বিপরীতে ঢালু ছাদ আর পাথরের দেওয়ালের একটা ঘর রয়েছে। ঠিক সেই ঘরটার পাশেই একটা শামিয়ানা টাঙানো, নিচে সাহেবকে বসাবার জন্য। কোম্পানির প্রতিনিধিকে নিয়ে গিয়ে রানিমার প্রতিনিধি সেই শামিয়ানার তলে কাষ্ঠ নির্মিত আসনে বসালেন। সাহেবের সহকারীও বসলেন তার পাশে। হকিন্সের আপ্যায়নের জন্য বেশ কয়েকজন উপস্থিত ছিল সেখানে। তারা সাহেবের জন্য খাদ্য, পানীয়, তামাকের নল নিয়ে হাজির হলো। হকিন্স সবকিছু প্রত্যাখ্যান করে শুধু তামাকের নল হাতে নিলেন। সেই উচ্চপদস্থ রাজকর্মচারীকে জিজ্ঞেস করলেন, মাননীয় রাজা, মাননীয় রানী কোথায়? রাজকর্মচারী জবাব দিল, মহারাজ দিনের বেলা পুজোস্থলে এসেছিলেন, রাতে তিনি এ স্থানে আসবেন না, নাচ ঘরে থাকবেন। মহারানী অবশ্যই আসবেন, তবে তার আসতে কিছু সময় বিলম্ব আছে। তিনি এ স্থানে আসার পরই বলির কাজ সম্পন্ন হয়, তবে মহারানী ইরাবতী বলি চাক্ষুষ করেন না। তিনি উপস্থিত হয়ে পাশের এই যে ঘরটা দেখছেন সেখানে প্রবেশ করেন, তারপর বন্ধ দরজার আড়াল থেকে দড়ি টেনে ঘণ্টা বাজিয়ে বলিদানের নির্দেশ দেন। ওই বৃত্তাকার পাথরের বেদিতেই বলি দেওয়া হয়। লোকটার কথা শোনার পর সাহেব পাথুরে ঘরটার দিকে ভালো করে তাকিয়ে দেখলেন, ঘরের ঘুলঘুলি থেকে একটা দড়ি বাইরে বেরিয়ে মাথার ওপর দিয়ে এগিয়ে গিয়ে প্রাঙ্গণের একপাশে একটা স্তম্ভের মাথায় ঝুলন্ত ঘণ্টার সঙ্গে সংযুক্ত হয়েছে। অর্থাৎ ওই ঘণ্টা বাজিয়েই বলিদানের নির্দেশ দেওয়া হয়। বাবু সাহেবের কানে কানে বললেন, ওই বৃত্তাকার প্রাচীন বেদিতেই কিন্তু একসময় মানুষ বলি দেওয়া হতো। দেখা যাক কোন প্রাণী আজ দেবী পুজোতে বলি দেওয়া হয়। দেবী মূর্তির উদ্দেশ্যে আগের মতোই আরতি, নানান উপাচারে পূজা, ঢাকের বাদ্যি চলতে লাগলো। গড়গড়ার নল মুখে দিয়ে হকিন্স উপভোগ করতে লাগলেন হিন্দু গডেসের পুজো। কিছু জানার প্রয়োজন হলে তা জেনে নিতে লাগলেন তার সহায়ক রামচন্দ্রর কাছ থেকে। রাত ক্রমশ বাড়তে লাগলো, লোকসংখ্যাও কিছুটা কমতে লাগলো। আশেপাশের গ্রাম থেকে যারা ছোট ছেলে মেয়েদের সঙ্গে করে এনেছে তারা প্রসাদ গ্রহণ করে ফিরে যেতে লাগলো। তবুও বেশ কিছু লোক রয়ে গেল সেখানে। রাত আরও বাড়তে থাকে, বেড়ে চলল সাহেবের মনের উত্তেজনাও।
একসময় একদল লোক দুটো সাদা ছাগকে নিয়ে সেখানে উপস্থিত হলো। কুয়ো থেকে জল তুলে তাদের স্নান করিয়ে পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি ছাগগুলোর গলায় ফুলের মালা পরিয়ে তাদের দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন। তারপর ছাগ দুটোকে এনে বেদির পাশে একটা খোঁটায় বাঁধা হলো। সেখানে এক ভীমকায় ব্যক্তি এসে হাজির হলো, হাতে বিশেষ এক ধরনের তলোয়ার বা খড়গ নিয়ে। কূপের জলে সেটা ধৌতকরণের পর দেবীর পুরোহিত সেই খড়গ পুজো শুরু করলেন। সাহেবের কাছে হিন্দু ধর্মের এইসব আচার অনুষ্ঠান নতুন। বিস্মিতভাবে তিনি দেখতে লাগলেন সবকিছু। বাবু তাকে বললেন, যে খড়গকে পুজো করা হচ্ছে সেই খড়গই হলো জৈন্তাপুরের রাজবংশের প্রতীক। এদের পতাকায় ওই খড়গর ছবিই আঁকা আছে। বলিদানের সব প্রস্তুতি একসময় সম্পন্ন হলো। হঠাৎ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। পাহাড়ের গায়ে জঙ্গলের ভিতর থেকে একদল শিয়াল চিৎকার করে প্রহর ঘোষণা করল। রাত্রি মধ্যপ্রহরে পদার্পণ করল। এক সময় পালকি বেহারার দলকে আসতে দেখা গেল। কাষ্ঠ ও সোনারূপ খচিত পালকি এসে থামল মণ্ডপ চত্বরে, যেখানে সাহেব বসে আছেন তার কাছেই। পালকির মখমলের পর্দা ঠেলে বাইরে বেরিয়ে এলেন মহারানী ইরাবতী। পরনে তার সোনার সুতোর কারুকাজ করা রক্তিম বস্ত্র। এক ঢাল কেশদাম তার উন্মুক্ত পিঠকে আবৃত করে রয়েছে। হীরক ইত্যাদি নানান মূল্যবান পাথর সমৃদ্ধ স্বর্ণালঙ্কারে আবৃত তার কণ্ঠ, বক্ষ, হস্ত। মশালের আলোয় সেগুলো ঝিলিক দিচ্ছে। এক অদ্ভুত কর্তৃত্বময়তা, যাকে কাঠিন্যও বলা চলে, তা জেগে আছে রানীর মুখমণ্ডলে। রানী পুজোস্থলে পদার্পণ করতেই সবাই মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম জানালো। হকিন্সও তাঁর শামিয়ানা ছেড়ে বাইরে বেরিয়ে রানী ইরাবতীর সামনে উপস্থিত হয়ে টুপি খুলে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন। এটাই নিয়ম। কোম্পানির ক্ষমতা যতই থাকুক না কেন, স্বাধীন রাজ্যের রানী ইরাবতী। হকিন্স কোম্পানির কর্মচারী। খুশি হলেন রানী। স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখে তিনি সাহেবকে বললেন, অন্য কাজ থেকে আমার আসতে বিলম্ব হলো। আমার কর্মচারীরা তোমাকে উপযুক্ত সেবা করেছে তো? কোনো অসুবিধা হয়নি তো? হকিন্স বললেন, না, কোনো ত্রুটি হয়নি। আপনাদের পুজো আমি খুব উপভোগ করছি। ইতিপূর্বে আমার এই অভিজ্ঞতার সুযোগ হয়নি। আপনাকে ধন্যবাদ। কথাটা শুনে আবঝা হাসি ফুটে উঠল ইরাবতীর ঠোঁটের কোণে। তিনি বললেন, তুমি যা দেখবে বলে এসেছো সেই বলির অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে। তুমি তোমার আসনে বসো। কথা বলে তিনি পুরোহিতের উদ্দেশ্যে বললেন, সব আয়োজন সম্পন্ন তো? পুরোহিত জবাব দিলেন, হ্যাঁ মহারানী, আপনার নির্দেশের জন্য অপেক্ষা করছি। ইরাবতী একবার শুধু তাকালেন সেই বৃত্তাকার বেদির দিকে, তারপর এগোলেন কাছের ঘরটার দিকে। হকিন্সও গিয়ে বসলেন তার নির্দিষ্ট আসনে। ইরাবতী সে অন্ধকার ঘরে বসে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। কয়েকজন লোক ছাগ দুটোকে নিয়ে গিয়ে বেদির ওপর তুলল। খড়গধারীও তার পূজিত খড়গ নিয়ে দাঁড়ালো বেদির পাশে। চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। একজন লোক একটা ছাগকে চেপে ধরে বসিয়ে দিল বেদিতে। বৃত্তাকার বেদির এক স্থানে একটা খাঁজ আছে। ছাগের গলাটা সেই খাঁজে বসানোর পর হাঁড়ি কাঠে একটা লাঠি গুঁজে দিল। এরপর সেই প্রাণীটার ঠ্যাং দুটো পিছন থেকে টেনে ধরল। কয়েক মুহূর্ত আবারও নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই চেয়ে আছে বলির মঞ্চের দিকে। আর তারপরে হঠাৎ মধ্যরাতের নিস্তব্ধতা ঢং করে ঘণ্টা বেজে উঠল। দড়ি টেনে দেবীর কাছে ছাগ উৎসর্গ করার সংকেত দিলেন রানী ইরাবতী। মুহূর্তের মধ্যে আবার ভীষণ জোরে ঢাক বাজতে শুরু করলো। জল্লাদ তার খড়গ নিয়ে বেদির কাছে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। উত্তেজনায় সাহেব হকিন্স তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ছাগ হত্যা বা পশু হত্যা ইতিপূর্বে কসাইখানাতেও বহুবার দেখেছেন সাহেব, কিন্তু হয়তো বা স্থান মাহাত্ম্যের কারণেই তিনি উত্তেজিত বোধ করতে লাগলেন। উপস্থিত লোকেদের চোখে স্পষ্ট উত্তেজনার ভাব। খড়গধারী লোকটা দু হাতে তার খড়গটা মাথার ওপর তুলল। কয়েক মুহূর্তের জন্য সে ওভাবেই পাথরের মূর্তিমত দাঁড়িয়ে রইল। তারপর চেঁচিয়ে উঠল, জয় মা বলে। আর এর পর মুহূর্তেই তার খাড়া নেমে এলো ছাগের গলায়। মুণ্ডচ্ছেদ হয়ে গেল প্রাণীটার। অস্ত্রের অভিঘাতে তার কাটা মুন্ডটা ছিটকে এসে পড়ল সাহেবের কাছে। ছাগের ছিন্ন কণ্ঠ থেকে ফোয়ারার মতো রক্ত বেরোতে লাগলো। পুরোহিত এগিয়ে গিয়ে তামার পাত্রে তা সংগ্রহ করতে লাগলেন। সাদা পাথরের বেদিটা এখন রক্তে লাল। এরপর দ্বিতীয় ছাগটাকে তোলা হলো বেদিতে। কিছুক্ষণের মধ্যেই আবারও খড়গ নেমে এলো। রক্তের ফোয়ারা উঠল ছাগের ছিন্ন কণ্ঠ থেকে। আবারও ছাগ রক্ত সংগ্রহ করলো পুরোহিত। ছাগ মুন্ড দুটো কুড়িয়ে নিয়ে গিয়ে সেই রক্তপূর্ণ পাত্রের সঙ্গে রাখা হলো দেবীর মূর্তির সামনে তাকে উৎসর্গ করার জন্য। সম্পন্ন হলো ছাগ বলিদান অনুষ্ঠান। যারা বলিদান দৃশ্য প্রত্যক্ষ করার জন্য সে স্থানে উপস্থিত ছিল তারাও এরপর ফিরতে শুরু করলো নিজেদের রাত্রিবাসের স্থানের দিকে। রানীর যে কর্মচারী সাহেবকে অভ্যর্থনা জানিয়ে এ স্থান পর্যন্ত এনেছিল সে এরপর সাহেবের সামনে এসে বলল, চলুন আপনাকে তরুণ পর্যন্ত পৌঁছে দিয়ে আসি।
আর আপনি যদি আমাদের অতিথিশালাতে রাত্রিবাস করেন, আপনাকে সেবা করার সুযোগ দেন, তবে অতি উত্তম। হকিন্স জানতে চাইলেন রানী কখন কক্ষ ত্যাগ করবেন। ইরাবতীর অনুচর বলল, কাল প্রত্যুষে। তার আগে বলির সব রক্ত ধুয়ে মুছে দেওয়া হবে, ছাগগুলোর ধর্মুণ্ডও সরিয়ে ফেলা হবে। রাজ পরিবারের প্রচলিত নিয়মবিধি অনুসারে তাঁকেই বলির নির্দেশ দিতে হয় ঠিকই, তবে তিনি রক্তাক্ত দৃশ্য প্রত্যক্ষ করতে পারেন না। লোকটা যাই বলুক না কেন, রানী স্থানেই থাকবেন শুনে হকিন্সের মনে অন্য এক সন্দেহের উদয় হলো। সবাই চলে যাওয়ার পর গোপনে নরবলি দেওয়ার জন্য রানী ইরাবতী স্থানে থাকছেন না তো? মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিলেন হকিন্স। তিনি রানীর লোককে বললেন, রাত শেষ হতে তো আর বেশি সময় নেই, তাই ভাবছি বাকি রাতটা এখানেই থেকে যাই, তবে অতিথিশালায় নয়, এই সামিয়ানার নিচেই বাকি রাতটা কাটাবো। এই উন্মুক্ত পরিবেশ বড় ভালো লাগছে। সাহেবের মুখের ওপর আর কোনো কথা বলা যায় না। রাজকর্মচারী বলল, সাহেবের যা ইচ্ছা তাই করুন। রয়ে গেলেন হকিন্স সাহেব আর তার সঙ্গীরা। বন্ধ ঘরের মধ্যে রাত্রি যাপন করতে লাগলেন রানী ইরাবতী। ঘরের সামনে রইল মহারানীর কয়েকজন দেহরক্ষী, অতি ঘনিষ্ঠ কর্মচারী ও পালকি বেহারার দল। পুরোহিত আর জল্লাদ রইল দেবী মূর্তি যে স্থানে আছে তার সামনে। আরও শূন্য হয়ে গেল স্থানটি। নিজেদের মধ্যে চাপা স্বরে বাক্যালাপ করতে লাগলেন হকিন্স আর রামচন্দ্র। কিছুক্ষণের মধ্যে শুরু হলো মশার উপদ্রব। মশার কামড়ে সাহেবের গা ফুলে উঠল, তবু তিনি সহ্য করলেন। বলা তো যায় না, যদি তেমন কিছু ঘটে। একসময় পূব আকাশে শুকতারা ফুটে উঠল। রাত্রি শেষ হতে চলেছে। দুজন লোক এসে এরপর বেদিটার ধৌত কার্য শুরু করলো। হকিন্স সাহেব বুঝতে পারলেন আর কিছু ঘটবে না। সঙ্গীকে জিজ্ঞেস করলেন, বলি কি শুধু একদিনই দেওয়া হয়? রামচন্দ্র বললেন, বলি উৎসব 3 দিন ধরে চলে। আলো ফুটলেই দুর্গাপুজোর মহাষ্টমী, তারপর দিন মহানবমী, এ দুদিনও দেবীকে বলি উৎসর্গ করা হয়। হকিন্স বললেন, তাহলে আগামী 2 রাতও আমি এখানে থাকব। কথাটা শুনে বাবু বললেন, তোমার কি ধারণা আমাদের উপস্থিতিতে এরা নরবলি দেওয়ার মতো সাহস দেখাবে? রানী ইরাবতী কি চাইবেন কোম্পানির বিরাগ ভাজন হতে? হকিন্স সাহেব বললেন, আমিও ভেবে দেখলাম ব্যাপারটা। আমার সামনে নরবলি দেওয়ার মতো কাজ রানী করবেন না বলেই মনে হয়, তবে আমি আগামী 2 রাত যদি এখানে থাকি তবে অন্য একটা ব্যাপারে সুফল পাবার সম্ভাবনা আছে। যদি রানীর লোকেরা ছেলেটাকে অপহরণ করে থাকে, তবে তারা আমার উপস্থিতির কারণে ছেলেটাকে বলে দিতে পারবে না। হয়তো প্রাণে বেঁচে যাবে ছেলেটা, ভবিষ্যতে সে মুক্তিও পেতে পারে। তুমি রানীকে আমার ইচ্ছার কথা জানাও। বেদির ধৌতকরণ সম্পন্ন হলো। শুকতারা মুছে যেতে লাগলো, আকাশে চাঁদও মুছে যেতে লাগলো। ব্রাহ্ম মুহূর্ত। এবার ভোরের প্রথম আলো ফুটবে। কোথায় যেন একটা বনমোরগ চিৎকার করে তার আগমন বার্তা ঘোষণা করলো। এমন সময় ঘরের শিকল খোলার শব্দ শোনা গেল। বাইরে বেরিয়ে এলেন রানী ইরাবতী। পালকি বেহারার দল উঠে দাঁড়ালো। তিনি পালকিতে উঠে প্রস্থান করার আগে সাহেব আর তার সঙ্গী রানী ইরাবতীর সামনে গিয়ে দাঁড়ালেন। সাহেব সারা রাত এখানেই ছিলেন জেনে বিস্ময় জেগে উঠল রানীর মুখমণ্ডলে। সাহেব তাকে মাথার টুপি খুলে সুপ্রভাত জানাবার পর রামচন্দ্র করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, পুজোর অনুষ্ঠান বিশেষত দেবীকে ছাগ উৎসর্গ করা সাহেবকে অত্যন্ত আনন্দ দান করেছে। তিনি অষ্টমী ও নবমীতেও পুজো ও বলিদান প্রত্যক্ষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি যদি অনুমতি প্রদান করেন তবে সাহেবের অভিলাষ পূর্ণ হয়। ইরাবতী কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন। তারপর তিনি রামচন্দ্রকে বললেন, আমার কোনো আপত্তি নেই, তোমার সাহেবের যদি পুজো দেখতে ভালো লাগে তবে সে আসবে। তিনি আর কোনো কথা না বলে সোজা পালকিতে গিয়ে উঠে বসলেন। সাহেবের ইচ্ছা পূর্ণ হলো। অষ্টমী ও নবমী 2 রাতেই তিনি প্রথম রাতের মতোই জৈন্তাপুরের পূজা প্রাঙ্গণে উপস্থিত হলেন। প্রথম রাতের মতোই মধ্যরাতে রানী ইরাবতী সেখানে পালকি নিয়ে উপস্থিত হলেন। সাহেবের সঙ্গে সৌজন্যমূলক কয়েকটা বাক্যালাপ করে ঘরে গিয়ে ঢুকলেন। তারপর তিনি ঘণ্টা বাজিয়ে ছাগ উৎসর্গের নির্দেশ দিলেন। আবার সেই ছাগ মুন্ড ছিটকে পড়ল, রক্তের ফোয়ারা উঠল। অষ্টমীর রাতে 3টে আর নবমীর রাতে 2টো ছাগ বলি দেওয়া হলো। এই 2 রাতও সে স্থানে কাটিয়ে রানী ইরাবতী যখন তার কক্ষ ত্যাগ করে বাইরে বেরোলেন তখন সাহেবও নিজের আস্তানায় ফিরে এলেন। তবে নবমী নিশির পরে ইরাবতী বাইরে বেরিয়ে সাহেবকে দেখে বললেন, আশা করি তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পেরেছি। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম তোমাকে আগামী বছর দুর্গাপুজোয় উপস্থিত হবার জন্য। কথা বলার সময় কেমন একটা অদ্ভুত হাসি যেন ফুটে উঠল রানীর ঠোঁটের কোণে। ঠিক মধ্যরাত, তবে অন্য দিনের মতো দেবীর মণ্ডপের সামনে লোকজন নেই বললেই চলে। শুধু পুরোহিত, জল্লাদ আর 2-3 জন লোক। কোনো ঢাকের বাদ্যও নেই। কেমন যেন এক অদ্ভুত অপার্থিব পরিবেশ চারপাশে। কিছুক্ষণ আগে খড়গ পুজো সম্পন্ন করেছেন পুরোহিত, তবে তার মন্ত্রোচ্চারণ এত মৃদু ছিল তা যেন কানেই আসছিল না। চাঁদোয়ার নিচে বসে থাকা কোম্পানির সাহেব ও তার সঙ্গীর।
হকিন্সের মনে হতে লাগলো আজ একটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা চলছে। নেহাত সাহেবের অনুরোধ প্রত্যাখ্যান করলে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে, তাই হকিন্স আর বাবুকে থাকার অনুমতি দিয়েছেন রানী ইরাবতী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হকিন্সের মনে প্রবল উত্তেজনা শুরু হলো। তার মন বলছে আজ রাতে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে, ঘটবেই। অন্য রাতের মতো মশালের আলোয় মণ্ডপ চত্বর উজ্জ্বল আলোকিত নয়, কয়েকটা মাত্র মশাল জ্বলছে যে স্থানে বলিদানের বেদি রয়েছে তার কাছে। প্রাঙ্গণের বাকি অংশে এক অদ্ভুত আলো আঁধারের সৃষ্টি হয়েছে। সাহেবের মাঝে মাঝে মনে হচ্ছে প্রাঙ্গণের এই অন্ধকার জায়গা থেকে কারা যেন তাকিয়ে আছে বেদিটার দিকে। তারা কি মানুষ নাকি অন্য কেউ? ক্ষীণ চাঁদের আলোয় একসময় প্রাসাদের দিক থেকে মহারানী ইরাবতীর পালকি আসতে দেখা গেল। বেহারাদের মুখে কোনো শব্দ নেই। রানী ইরাবতী পূজা প্রাঙ্গণে পালকি থেকে নামার পর বেহারার দল যেমন নিঃশব্দে এসেছিল তেমনই নিঃশব্দে পালকি নিয়ে ফিরে গেল। ইরাবতীর মুখমণ্ডল আজ যেন বেশ গম্ভীর মনে হচ্ছে। হকিন্স তাকে টুপি খুলে অভিবাদন জানালেন, কিন্তু ব্যাপারটা যেন খেয়ালই করলেন না ইরাবতী। পুরোহিতকে কাছে ডাকলেন, তারপর সম্ভবত তার কাছে জানতে চাইলেন আয়োজন সব সম্পন্ন কিনা। সম্মতিসূচক মাথা নাড়লেন পুরোহিত। তারপর প্রাঙ্গণের অন্ধকার দিকটার দিকে আঙুল তুলে রানীকে কি যেন দেখালেন। পুরোহিত আর রানী ইরাবতীর কথোপকথন হকিন্সের কানে না গেলেও রানীকে দেখে মনে হলো পুরোহিতের কথা শুনে যেন আশ্বস্ত হলেন। এরপর তিনি ধীর পায়ে এগিয়ে প্রাঙ্গণের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। জল্লাদ দেবীর সামনে শায়িত তার পূজিত খড়গটা উঠিয়ে এনে দাঁড়ালো বেদির সামনে। কিন্তু দেবীর উদ্দেশ্যে কাকে বলি দেবে? কোনো ছাগকে তো বলি দেবার জন্য আনা হয়নি এ স্থানে। সাহেবের মনের এ প্রশ্নের জবাব কয়েক মুহূর্তের মধ্যেই মিলে গেল। পুরোহিত প্রাঙ্গণের অন্ধকার যে অঞ্চলের দিকে আঙুল তুলে রানীকে দেখিয়েছিলেন ঠিক সেই জায়গা থেকে আত্মপ্রকাশ করলো একজন লোক। তার পিঠে একটা বড় থলে। সে থলেটা এনে নামিয়ে রাখলো বেদির উপর। অন্য দুজন লোক থলের বন্ধন খুলে সেটা উপর করতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা ছেলে। তার হাত পা বাঁধা, মাথাটা একটু তুলে আতঙ্কিত দৃষ্টিতে সে চারপাশে তাকাতে লাগলো। উপস্থিত লোকেরা দেরি করা সমীচীন বোধ করলেন না। ছোট ছেলেটার কণ্ঠটা এরপর আটকে দেওয়া হলো বেদির খাঁজের মধ্যে। নিরপরাধ বালক এতটাই আতঙ্কিত যে তার চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। খড়গ নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়ালো জল্লাদ। ঢং করে ঘণ্টা বাজিয়ে সংকেত দিলেন রানী ইরাবতী। খড়গটা ওপরে উঠল। উত্তেজনা নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে কখন যে হকিন্স তার কোমর থেকে পিস্তল টেনে বার করেছেন খেয়াল নেই। চিৎকার করে উঠলেন, বন্ধ করো এ বলি, বন্ধ করো, নয়তো আমি গুলি চালাবো। থেমে গেল ঘাতকের হাত। খড়গ নামিয়ে বিস্মিতভাবে চেয়ে রইল সাহেবের দিকে। এরপরই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন রানী ইরাবতী। তিনি হকিন্সের সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন, কেন তুমি আমাদের ধর্মাচরণে বাধা দিচ্ছ? সাহেব উত্তেজিতভাবে বলে উঠলেন, না, ধর্মাচরণের নামে একজন বালককে হত্যা করা নরবলি আমি কিছুতেই হতে দেব না। রানী বললেন, কোথায় নরবলি? এ তো ছাগ বলি হচ্ছে। বেদিটার দিকে তাকিয়ে হকিন্স বলতে যাচ্ছিলেন, ওই তো, এই বালককে বলি দেওয়া হচ্ছে, কিন্তু একথা বলতে গিয়েও বলতে পারলেন না হকিন্স। বেদির দিকে তাকিয়ে দেখলেন বালক নয়, একটা ছাগকে বলি দেবার জন্য তার গলা আটকানো রয়েছে খাঁজের ভিতর। রানী ব্যঙ্গের ভঙ্গিতে হকিন্সের উদ্দেশ্যে বললেন, বুঝেছি, তুমি মনে হয় আমরা নরবলি দিই কিনা তা দেখার জন্য রাতের পর রাত কাটাচ্ছিলে। সে কথা ভাবতে ভাবতে তুমি ছাগের পরিবর্তে বালককে দেখেছ। একটা কথা তুমি সর্বদা মনে রাখবে সাহেব, ইরাবতীর বুদ্ধি তোমার চেয়ে বেশি, নইলে সে এ রাজ্যের অধীশ্বরী হতে পারত না। এ কথা বলার পর তিনি জল্লাদকে বলিদানের কাজ সম্পন্ন করার জন্য ইশারা করে আবার ঘরে প্রবেশ করলেন। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন হকিন্স। রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে প্রচণ্ড জোরে ঢাকের বাদ্যি ফের শুরু হলো। জল্লাদ আঘাত হানল ছাগের কণ্ঠদেশে। ছাগের মাথাটা এসে ছিটকে পড়ল সাহেবের পায়ের কাছে। সেদিকে তাকাতেই যেন সাহেবের হৃৎপিণ্ড আবার স্তব্ধ হবার জোগাড় হলো। ছাগ মুন্ড কোথায়? তার সামনে পড়ে আছে সদ্য কর্তিত এক বালকের মুন্ড। তার চোখের তারা দুটো তখনও কাঁপছে। চারপাশে প্রচণ্ড শব্দে ঢাক বাজছে। সে শব্দ যেন ব্যঙ্গ করছে সাহেবকে, বলছে, সাহেব, তুমি পারলে না বালককে বাঁচাতে, রানী ইরাবতীর বুদ্ধির কাছে তুমি হেরে গেছো। ঘুম ভেঙে গেল সাহেবের। তবে কি স্বপ্ন দেখছিলেন তিনি? সদ্য দেখা স্বপ্নের রেশ কাটতে কয়েক মিনিট সময় লাগলো। তারপর তিনি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন বিকাল হয়ে গেছে। কিছুটা তফাৎ দিয়ে একটা বিশাল শোভাযাত্রা চলেছে, নানান বাদ্যযন্ত্রের শব্দে আকাশ বাতাস কাঁপিয়ে। বাবু রামচন্দ্র ও ভৃত্য খামরিও চেয়ে দেখছে সেই শোভাযাত্রা। রামচন্দ্র বললেন, আজ দশমী, রাজপ্রাসাদ থেকে দেবী প্রতিমাকে বার করে আনা হয়েছে শোভাযাত্রা সহকারে মেটং নদীতে ভাসিয়ে দেবার জন্য। ওই যে দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বললেন, সাহেব, তুমি অনুমতি দিলে খামরি এই শোভাযাত্রায় যোগ দিতে চায়। স্থানীয় মানুষরা সবাই এদিন এই শোভাযাত্রায় যোগ দিয়ে নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্ব পালন করে। খামরিকে শোভাযাত্রায় যোগ দেবার জন্য অনুমতি দিলেন সাহেব। সে চলে গেল শোভাযাত্রায় যোগ দিতে। সাহেব চেয়ে রইলেন সেই দিকে। রামচন্দ্র বললেন, ওই শোভাযাত্রাতে রানী ইরাবতীও আছেন। জানো, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। হকিন্স সংক্ষেপে বললেন। তারপর বললেন, আজ ভোরে যখন আমরা রানী ইরাবতীর কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তখন তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠেছিল, তা খেয়াল করেছো? বাবু বললেন, হ্যাঁ, সে হাসি আমার কাছেও রহস্যময় বলে মনে হয়েছে, বিদ্রুপও যেন লুকিয়েছিল। হকিন্স বললেন, আমারও ঠিক একই কথা মনে হয়েছে। রানীর ফাঁকি যেন আমরা ধরার চেষ্টা করেও পারিনি। একটু থেমে বললেন, আমরা নিশ্চিত নই যে রানীর লোকেরাই অপহরণ করেছে ওই বালককে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ওই বালকের নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে রাজপ্রাসাদ বা রানী ইরাবতীর কোনো একটা যোগসূত্র আছে। নইলে প্রতি বছর একজন করে বালক নিখোঁজ হলেও রানী ইরাবতী ব্যাপারটা নিয়ে তদন্ত করতে সচেষ্ট হচ্ছেন না কেন? রামচন্দ্র বললেন, হ্যাঁ, এটা একটা প্রশ্ন বটে। পাহাড়ের আড়ালে সূর্য ঢলতে শুরু করলো। যে দৃশ্য উপভোগ করতে করতে সাহেব একসময় জানতে চাইলেন, সামনে এমন কি পুজো আসছে যে পুজোয় নরবলি বা বলি দেওয়ার সম্ভাবনা থাকে? ব্রাহ্মণ জবাব দিলেন, কালী পুজো। সত্যি কথা বলতে কি, কালী পুজোতেই নরবলি দেওয়ার প্রথা চালু ছিল বা আছে। রাজা জমিদাররাও যেমন এ পুজোয় নরবলি দিত, তেমনি ডাকাতরা বা শ্মশানচারী সাধকরাও বলি দেয়। অমাবস্যার রাত্রিতে পুজো হয়, এক পক্ষ কাল বাদেই সে পুজো। রাজবাড়িতে সে পুজো হয়, আবার আশেপাশে বেশ কয়েকটা জায়গাতেও হয়। মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল সাহেবের মুখ। তিনি বললেন, আচ্ছা, এমন তো হতে পারে যে দেবী কালীকে উৎসর্গ করার জন্যই ওই বালককে অপহরণ করা হয়েছে। শুধু এখানে নয়, অন্য কোনো কালী পুজোয় বলি দেওয়ার জন্য ছেলেটাকে চুরি করা হতে পারে। বাবু জবাব দিলেন, হ্যাঁ, তা হতে পারে। সাহেব বললেন, তাহলে আশেপাশে যেসব জায়গায় দেবী কালীর পুজো হয় সেসব জায়গা সম্পর্কে আমাদের খোঁজ খবর নিতে হবে। আর কালী পুজোর রাতে আমি রাজবাড়িতে পুজো দেখতে যাব। রানী অনুমতি না দিলেও যেভাবেই হোক আমি উপস্থিত হব। এর মধ্যে বাচ্চাটার খোঁজে আশেপাশের গ্রামগুলোতে যাব। কোনোভাবে যদি তার সন্ধান মিলে যায় তবে সব আশঙ্কা থেকে মুক্ত হতে পারব। সাহেব আর তাঁর সহায়কের মধ্যে যখন এ কথাবার্তা হচ্ছিল ঠিক তখনই নদী বক্ষে দেবীকে বিসর্জন দেবার উদ্যোগ চলছিল। বেশ জোরালো শব্দে ঢাক বাজছে, কোলাহলে কান পাতা দেয়। কিভাবে দেবী মূর্তিকে জলে নামানো হচ্ছিল তা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছিল সাহেবের ভৃত্য খামরি। হঠাৎ একজন রাজকর্মচারী এসে তাকে বলল, তুমি কোম্পানি সাহেবের কাছে কাজ করো তো? মহারানী তোমাকে ডাকছেন। ইরাবতীর ডাক অগ্রাহ্য করার ক্ষমতা নেই খামরির। সাহেবের কাছে কাজ করলো সে স্থানীয় মানুষ, রানীর প্রজা। অন্যদের মতো সেও রানীকে দেবীজ্ঞানে ভক্তি শ্রদ্ধা করে। খামরি কর্মচারীটির সঙ্গে রানীর সামনে গিয়ে হাজির হলো। রানী তার পালকিতেই বসেছিলেন। বেহারারা পালকিটাকে স্থাপন করেছে নদীর ঘাটে একটা বেদির ওপর। খামরি রানীর সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম জানালো। ইরাবতী তাকে প্রশ্ন করলেন, রাত্রি জাগরণের পর তোর সাহেবের শরীর ভালো আছে তো? খামরি জবাব দিল, হ্যাঁ। রানী এরপর বললেন, কোম্পানি সাহেবের সঙ্গে এখানকার মানুষ দেখা করতে যায়, অভাব অভিযোগ জানাতে যায়? খামরি সত্যি কথাই বলল, এমনিতে কেউ সাহেবের সঙ্গে দেখা করতে আসে না। তবে কদিন আগে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে একদল লোক দেখা করতে এসেছিল। কেন? একটা বাচ্চা ছেলে নাকি সে গ্রাম থেকে হারিয়ে গেছে। সাহেবের কাছে ছেলেটাকে খুঁজে দেবার অনুরোধ জানাতে লোকগুলো এসেছিল। সাহেব বলেছেন তিনি চেষ্টা করবেন। কয়েক মুহূর্তের জন্য কি যেন ভাবলেন ইরাবতী। তারপর খামরির দিকে একটা স্বর্ণমুদ্রা ছুঁড়ে দিয়ে বললেন, এবার তুই যা। দুর্গা প্রতিমা নিরঞ্জনের ঘাটে গরিব মানুষদের কিছু পারিতোষিক দেন রানী। খামরি নিজেও গরিব। সে ভাবলো মোহরটা দেবার জন্যই রানী তাকে ডেকেছিলেন। স্বর্ণমুদ্রা কুড়িয়ে নিয়ে আগের স্থানে ফিরে গেল খামরি। কিছুক্ষণের মধ্যে নদী বক্ষে বিলীন হয়ে গেলেন দেবী। সূর্যও ডুবে গেল। জৈন্তাপুরে নিযুক্ত হকিন্স সাহেবের এই এক রোগ। তার মাথায় কোনো প্রশ্ন একবার ঢুকে গেলে যতক্ষণ না তার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ব্যাপারটার পিছনে তিনি ছুটে বেড়ান। এক্ষেত্রেও তার স্বভাবে ব্যতিক্রম হয়নি। দুদিনের মধ্যেই তিনি বাবুকে সঙ্গী করে ঘোড়ার পিঠে বেরিয়ে পড়লেন। সাহেব প্রথমে রওনা হলেন বৈকুণ্ঠপুরের দিকে। রাজধানী নিজপাট থেকে বৈকুণ্ঠপুরের দূরত্ব 5 মাইল। হকিন্স সাহেব পথ চলতে চলতে কথার ফাঁকে বাবুর কাছে জানতে চাইলেন, তুমি বলছো বৈকুণ্ঠপুরের লোকেরা বাঙালি, আবার বলছো ওরা যাতে বৈষ্ণব, ব্যাপারটা কি? রামচন্দ্র বুঝিয়ে বললেন, ওদের ভাষা হলো বাংলা আর ওরা ধর্মে বৈষ্ণব। তবে কি ওরা হিন্দু নয়? রামচন্দ্র বললেন, ব্যাপারটা ঠিক তা নয়। বৈষ্ণবকে হিন্দু ধর্মের একটা শাখা বলা যেতে পারে। তারা দেবতা শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর সেবক।
তাই তাদের বৈষ্ণব নামে ঢাকা হয়। যেমন দেবতা শিবের উপাসকদের শৈব বলে, শক্তিরূপা দেবীর উপাসকরা শাক্ত। রামচন্দ্রের মুখে হকিন্স সাহেব শুনেছেন হিন্দু ধর্মে নাকি 33 কোটি দেবদেবী, তাদের আবার এত শাখা প্রশাখা, ব্যাপারটা বড় বিস্ময়কর। সাহেব জানতে চাইলেন বৈষ্ণব ধর্মেও কি বলি প্রথা আছে, নরবলি? বাবা বললেন না, নেই। তারা অধিকাংশ নিরামিষ ভক্ষণ করে, সব জীবকে তারা কৃষ্ণের সন্তান মনে করে, তাই পশু হত্যা করে না। আলোচনা করতে করতে দুজনে একসময় বৈকুণ্ঠপুর পৌঁছে গেল। বৈকুণ্ঠপুর খুব বড় গ্রাম নয়, 25-30 ঘর লোকের বাস। এগোতে এগোতেই কয়েকটা ঘর থেকে খোল করতাল খঞ্জনী সহযোগে কৃষ্ণ নাম কানে এলো। গ্রামের ঠিক মাঝখানে একটা ছোট মন্দির, রাধাকৃষ্ণের যুগল মূর্তি শোভা পাচ্ছে সেখানে। তার পাশে মাটির দাওয়া, মাথায় খড়ের চালা দেওয়া একটা জায়গা, সম্ভবত সেখানে দেবতার উদ্দেশ্যে নাম গান করা হয়। সেই মন্দির আর চালার সামনে সাহেব আর তার সহকারী ঘোড়া থেকে নামলেন। তাদের দেখতে পেয়ে কয়েক মিনিটের মধ্যে গ্রামের নারী পুরুষ শিশুরা জড়ো হয়ে গেল। চালার নিচে মাটির দাওয়াতে মাদুর বিছিয়ে তাতে বসানো হলো হকিন্স সাহেবকে। যারা সেখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে নিখোঁজ হওয়া ছেলেটার বাবাও আছেন। লোকটার শরীর এই কদিনই যেন আরও শীর্ণ হয়ে গেছে। তার কোটরগত চোখ জানান দিচ্ছে তার সন্তান ঘরে ফেরেনি। অপর আরেকজন লোক উৎসুকভাবে প্রশ্ন করল, সাহেব ছেলেটার কোনো খবর পেলে? হকিন্স জবাব দিলেন, না, কোনো খবর পাইনি, তবে আমি নিজে তার সন্ধান করতে বেরিয়েছি, দেখা যাক এবার কি হয়। প্রশ্নকর্তা বলল, আমরা তো অনেক খোঁজ করেও তাকে পেলাম না। গত বছর একই সময় আমার ছেলে নিখোঁজ হয়েছিল, আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি। পাশ থেকে একজন বৃদ্ধ লোক বলল, হ্যাঁ সাহেব, তার আগের বছর আমার নাতিটা কাঁদতে কাঁদতে ওর মাটা মরে গেল, কিন্তু নাতিটা ঘরে ফিরল না। এবার তুমি আমাদের শেষ ভরসা সাহেব। হকিন্স সাহেব সম্মিলিত জনতার দিকে তাকিয়ে দেখলেন তাদের প্রত্যেকের মুখমণ্ডলেই বিষাদের ছায়া। তারা অদ্ভুত প্রত্যাশা নিয়ে চেয়ে আছে তাঁর দিকে। বৃদ্ধের কথা যেন প্রতিধ্বনিত হচ্ছে তার চোখে, তুমি আমাদের শেষ ভরসা সাহেব। দোভাষীর কাজ করছেন বাবু রামচন্দ্র। তার মাধ্যমে সাহেব জানতে চাইলেন, শুধু তোমাদের গ্রাম থেকে কি ছেলেরা নিখোঁজ হয়েছে, নাকি আশেপাশের গ্রাম থেকেও এর আগে এমনভাবে নিখোঁজ হয়েছে বাচ্চা ছেলেরা? জনতার মাঝ থেকে একজন জবাব দিল, না, তেমন কোনো খবর আমরা শুনিনি। হলে তারাও নিশ্চয়ই আমাদের গ্রামে বাচ্চাকে খুঁজতে আসতো। সাহেব বললেন, একটা সত্যি কথা বলো তো, তোমাদের গ্রামের সঙ্গে কি অন্য কোনো জাত বা গ্রামের ঝগড়া বা শত্রুতা আছে, যে কারণে তারা বাচ্চাগুলোকে চুরি করে তোমাদের ক্ষতি করার, কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে? নইলে একই গ্রাম থেকে বারবার ছেলে নিখোঁজ হচ্ছে কেন? সাহেবের এই প্রশ্ন শুনে একজন তিলক কাটা দলপতি গোছের লোক বলল, সাহেব, আমরা নিরীহ বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, পথে পথে কৃষ্ণ নাম করে দুমুঠো অন্ন পাই, কেউ আবার কৃষিকাজ করি। আমাদের সঙ্গে কারো ঝগড়া বিবাদ নেই। রাধা মাধব শুধু মানব প্রেম নয়, জীব প্রেমের কথা বলেন, তাঁরই নির্দেশে আমরা পালন করে চলি। হকিন্স সাহেব জানতে চাইলেন, তোমাদের গ্রামে বাইরের লোকের যাওয়া আসা কেমন? নিখোঁজ এক সন্তানের পিতা বলল, তেমন বেশি নয়, তবে জন্মাষ্টমীর সময় আমাদের গ্রামের এ জায়গায় 3 দিন ধরে মেলা বসে, কৃষ্ণ নাম সংকীর্তন, পালা হয়, তখন সেসব দেখতে শুনতে বহু মানুষ এখানে আসে। লোকগুলোর থেকে নিখোঁজ বালকদের সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করলেন হকিন্স সাহেব। তাদের কেউ খেলতে যাচ্ছে বলে ঘর ছেড়েছিল, কেউ মাঠের কাজে গেছিল, আবার কেউ বা কোনো কিছু না বলেই ঘর থেকে বেরিয়েছিল। সাহেব আরও জানলেন, যারা নিখোঁজ হয়েছে তাদের সঙ্গে পরিবারের কোনো অশান্তি হয়নি, কাজেই রাগ বা অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক খাটছে না। নানান কথার মধ্যে সাহেব একবার জিজ্ঞেস করলেন, 3 জন বালকই প্রায় সমবয়সী, এছাড়া তাদের মধ্যে অন্য কোনো মিল আছে? কিছুক্ষণ ভাবার পর একজন বলল, হ্যাঁ, একটা মিল আছে, ওদের 3 জনেরই গানের গলা খুব সুন্দর। কণ্ঠ তো জন্মাষ্টমীর পালায় কৃষ্ণ সেজে গান গেয়ে সবার মন ভরিয়ে দিয়েছিল। অন্য যে 2 জন হারিয়ে গেছে তারাও খুব ভালো নাম গান করতো। মেলায় যারা আসতো তারা ওদের গান শুনে মুগ্ধ হতো। এদিন হকিন্স সাহেব অনেকটা সময় অতিবাহিত করলেন গ্রামে। তারপর যথাসাধ্য চেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে রওনা হলেন ফেরার জন্য। পরদিন থেকে হকিন্স সাহেবের অনুসন্ধান জোর কদমে শুরু হলো। বাবুকে নিয়ে তিনি রোজ কাছে বা দূরের একটা করে গ্রামে যান। কণ্ঠ নামের নিখোঁজ ছেলেটি ছাড়াও যে 2 বালক হারিয়ে গেছে তাদের সম্পর্কে খোঁজখবর নেবার চেষ্টা করেন। কোনো গ্রামে সাদা চামড়া সাহেবকে দেখার জন্য লোকজনের ভিড় জমে যায়। সাহেব ভালো করে খোঁজখবর করার সুযোগ পান। আবার কোনো গ্রামের লোকজন কোম্পানি সাহেব এসে জানতে পেরে দরজাই খুলতে চায় না। তবে এই সূত্রে হকিন্সের গ্রামগুলো চেনা হয়ে যাচ্ছিল। কত রকম জাত, কত রকম মানুষের গ্রাম রয়েছে জৈন্তাপুরের রাজধানী নিজপাটকে ঘিরে। হকিন্স একদিন এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন, যে গ্রামের লোকদের মুখমণ্ডল দেখেই সাহেব বুঝতে পারলেন এদের চেহারার মধ্যে একটা দুর্ধর্ষ প্রকৃতি লুকিয়ে আছে। বাবুর মুখ থেকে তাদের সম্পর্কে সাহেব জানতে পারলেন এরা নাকি জাতিতে মগ। আরাকান চট্টগ্রাম ছিল এদের পূর্বপুরুষদের বাসস্থান।
এদের সেই দুর্ধর্ষ পূর্বপুরুষদের কাজ ছিল জলদস্যুবৃত্তি ও লুটতরাজ করা, যার মধ্যে অন্যতম বীভৎস কাজ হলো দূর দেশে কৃতদাস হিসেবে বিক্রি করার জন্য বালকদের অপহরণ করা। অত্যন্ত জঘন্যভাবে সেই কাজ করা হতো। অপহৃত বালকদের সার বেঁধে দাঁড় করিয়ে তাদের হাতের তালুর মধ্যে ফুটো করে বেদ ঢুকিয়ে দিত। এইভাবে তাদের জাহাজে তোলা হতো। জৈন্তাপুর রাজ্যসহ যেসব জায়গায় নরবলি দেওয়া হতো, সেখানে নাকি এদের পূর্বপুরুষরাই বলির জন্য মানুষ সরবরাহ করত। এক সময় জৈন্তাপুরের সেনাদলে ভাড়াটে সেনা হিসেবে কাজ করতে এসেছিল কিছু মগ। তারপর কোনো কারণে তারা দেশে না ফিরে এখানেই রয়ে গেছিল স্থানীয় নারীদের বিয়ে করে। এ গ্রামের বাসিন্দারা তাদেরই উত্তরপুরুষ। সেই গ্রামের বাসিন্দাদের পূর্বপুরুষদের ছেলেছুটির অতীত আছে কিনা জানতে হকিন্স সাহেব গ্রামটায় দীর্ঘক্ষণ কাটালেন, কথা বললেন বাসিন্দাদের সঙ্গে, জানার চেষ্টা করলেন অপহৃত বালক বা বালকদের সম্পর্কে তাদের কাছে কোনো সংবাদ আছে কি না। কিন্তু এ সম্পর্কে কোনো খবরই পাওয়া গেল না। উপরন্তু গ্রামের লোকগুলোকে সাহেবের সহজ সরলই মনে হলো। তাদের পূর্বপুরুষরা যে কাজই করে থাকুক না কেন, এখন তারা কৃষিকাজ করে, স্ত্রী সন্তানদের নিয়ে আর 5টা গ্রামের মানুষের মতোই সরল গার্হস্থ্য জীবনযাপন করে। আশেপাশের গ্রামগুলোতেও মগদের গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করেও বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেল না। খবরটা যথারীতি মহারানী ইরাবতীর কাছেও পৌঁছল। এক মগ ভৃত্য একদিন বিলম্বে রানী মহলে উপস্থিত হওয়াতে রানী যখন তাকে বিলম্বের কারণ জিজ্ঞেস করলেন, ভৃত্য তাকে জানালো, আমাদের গ্রামে আজ কোম্পানির সাহেব গেছিল, গ্রামের লোকদের জড়ো করে সে জিজ্ঞাসাবাদ করছিল, তাই আসতে দেরি হলো। ব্যাপারটা শুনে রানী ইরাবতী ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, সাহেব কেন গ্রামে গেছিল, কি জিজ্ঞেস করছিল? ভৃত্য বলল, কিছুদিন আগে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে একটা ছোট ছেলে হারিয়ে গিয়েছে, তার খোঁজ করতে গ্রামে গিয়েছিল সাহেব। দেখতে দেখতে কালী পুজোর দিন কাছে চলে এলো। দুর্গাপুজোর পর প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত হতে চলল। তবে ছেলেটার নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো সূত্র কিন্তু হকিন্স সাহেব জোগাড় করতে পারলেন না। কালী পুজোর ঠিক আগের দিন পূর্ব পরিকল্পনা মতো হকিন্স সাহেব তার সহকারীকে রাজবাড়িতে পাঠালেন দেবী কালীর পুজো দেখার অনুমতি পেতে। রামচন্দ্র রাজবাড়িতে পৌঁছে রাজকর্মচারীকে জানালেন যে তিনি সাহেবের আর্জি নিয়ে এসেছেন রানী ইরাবতীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কী আর্জি সেটাও তিনি জানালেন রানী ইরাবতী সেই কর্মচারীকে। সে রানী ইরাবতীকে গিয়ে জানালো ব্যাপারটা। সঙ্গে সঙ্গে রানী ইরাবতীর মনে পড়ে গেল কদিন আগে ভৃত্যের মুখে শোনা ঘটনাটা। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে রানী ইরাবতী তার কর্মচারীকে বললেন, সাহেবের লোককে বলে দাও আমি ব্যস্ত আছি, তার সঙ্গে এখন সাক্ষাৎ হবে না। সেই রাজকর্মচারী রামচন্দ্রকে জানিয়ে দিল রানী ইরাবতী এখন সাক্ষাৎ করতে অপারগ। রামচন্দ্র ফিরে এসে হকিন্স সাহেবকে ব্যাপারটা জানাতেই তিনি বললেন, তবে কি আগামীকাল রাতে কোনো নরবলির ঘটনা ঘটতে যাচ্ছে, যে কারণে রানী কৌশলে আমার প্রস্তাব এড়াবার চেষ্টা করছেন? বাবু বললেন, কি হতে চলেছে তা জানি না, তবে এটা বোঝা যাচ্ছে যে তিনি কাল রাতে পূজাস্থলে আপনার উপস্থিতি চাইছেন না। সাহেব বললেন, তাহলে আমরা বিনা নিমন্ত্রণেই ওখানে যাব। আমার ধারণা রাজবাড়ির রক্ষীরা আমাদের বাধা দিতে সাহস পাবে না। বাবু বললেন, আমি ভাবছি কাজটা ঠিক হবে কি না। হকিন্স সাহেব বললেন, ভালো খারাপ পরে দেখা যাবে। হকিন্স সাহেব এক বজ্ঞা মানুষ। বাবু বুঝলেন সাহেব যখন গোঁ ধরেছেন তখন তিনি রাজবাড়িতে যাবেনই। ব্যাপারটা ঠিক তেমনই ঘটল। পরদিন অন্ধকার নামার কিছু পরে সাহেব আর বাবু দুজন রক্ষীকে নিয়ে রওনা হলেন রাজবাড়ির দিকে। দেউড়ি উন্মুক্ত ছিল, কিছু লোক যাওয়া আসাও করছিল। এদিন সাহেবকে অভ্যর্থনা জানাবার জন্য কোনো কর্মচারী সেখানে ছিল না। দেউড়িতে যে রক্ষীরা ছিল তারা সাহেবকে দেখে ভাবল সাহেব নিশ্চয়ই রানী ইরাবতীর আমন্ত্রণেই এসেছেন, তাই তারা সাহেবের গতিরোধ করল না। আগেরবারের মতোই সে স্থানে জুতো খুলে সাহেব আর তার সঙ্গী পদব্রজে রওনা হলেন, যেখান থেকে ঢাকের শব্দ ভেসে আসছে সেদিকে। অমাবস্যার রাত, আকাশে এক বিন্দু আলো নেই। পথ হাতড়ে তারা পৌঁছে গেলেন নির্দিষ্ট জায়গায়। সেই প্রাঙ্গণ, সেই বলিদানের বেদি, সেই কুয়ো, রানী ইরাবতীর থাকার জন্য সেই ঘর, আর সর্বোপরি মণ্ডপের মধ্যে অবস্থান করছেন দেবী কালী। এদেশে নবাগত হকিন্স সাহেব বেশ কয়েক মুহূর্ত বিস্মিতভাবে চেয়ে রইলেন গডেস কালীর স্বর্ণভূষিতা মৃন্ময়ী মূর্তির দিকে। নরমুণ্ড শোভিত, খড়গহস্ত, শিবের বুকের ওপর পা তুলে দাঁড়ানো, জিভ বার করা এমন মূর্তি ইতিপূর্বে সাহেব দেখেননি। মূর্তিটা যেন মনের মধ্যে একই সঙ্গে শ্রদ্ধা ও ভয়ের উন্মেষ ঘটায়। সেখানে বেশ কয়েকজন লোক উপস্থিত ছিল। পুরোহিত, জল্লাদ তো ছিলই, তার সঙ্গে সেই রাজকর্মচারীও ছিল যে দুর্গাপুজোর সময় সাহেবকে অভ্যর্থনা জানিয়ে এ স্থানে পৌঁছে দিয়েছিল। সাহেবকে দেখে তাদের সকলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। সাহেবের ইচ্ছা ছিল
সেই রাজকর্মচারীর সঙ্গে বাক্যালাপ করার, কিন্তু লোকটা সে সুযোগ না দিয়ে এগোলো রাজবাড়ির দিকে। সম্ভবত সে সাহেবের আগমন বার্তা পৌঁছে দিতে গেল ইরাবতীর কাছে। আর অন্যরা একসঙ্গে দাঁড়িয়ে আর চোখে সাহেবের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে চাপার স্বরে কী যেন বলাবলি করতে লাগলো। আজ আর সাহেবের বসার জন্য চাঁদোয়া টাঙানো নেই, কাষ্ঠাসন নেই। সাহেব আজ অনাহুত অতিথি। সাহেব বাবুকে বললেন, যতক্ষণ না রানী এখানে পদার্পণ করছেন ততক্ষণ আমরা না হয় ঘরটা দাওয়ায় গিয়ে বসি। সাহেব আর বাবু সেখানে গিয়েই বসলেন। যারা দেবীর পুজোর আয়োজনে নিয়োজিত ছিল তারা এরপর আবার ব্যস্ত হয়ে পড়ল নিজেদের কাজে। দুর্গাপুজোর সময় এ প্রাঙ্গণ মশালের আলোতে যতটা আলোকিত ছিল, আজ আর তেমন নয়। সামান্য কয়েকটা মশাল জ্বলছে, তাতে আশেপাশের অন্ধকার যেন আরও গাঢ় মনে হচ্ছে। যারা সে স্থানে হেঁটে চলে বেড়াচ্ছে তাদের প্রেতের মতো মনে হচ্ছে। রাত বাড়তে লাগলো। সাহেব বসে বসে দেখতে লাগলেন সব কিছু। মধ্যরাত সমাগত হলো। মেটং নদীর চর থেকে শিয়াল ডেকে উঠল। দেবীর সামনে বসে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলেন পূজারী ব্রাহ্মণ। ধুনোর ধোঁয়া, মন্ত্রোচ্চারণের শব্দ, অমাবস্যার রাত, সব কিছু মিলিয়ে মিশিয়ে চারপাশে কেমন যেন একটা অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়েছে। এক সময় কয়েকজন লোক মিলে একটা মহিষ শাবক নিয়ে উপস্থিত হলো। কুয়ো থেকে জল তুলে তাকে স্নান করানো হলো। পুরোহিত এসে মন্ত্রোচ্চারণ করতে করতে রক্ত জবার মালা পরিয়ে দিলেন তার গলায়। সাহেবরা বুঝতে পারলেন এ মহিষ বলি প্রদত্ত। কিছু পরই রানী ইরাবতীর পালকি এসে উপস্থিত হলো সেখানে। তা দেখে সাহেব আর বাবু নেমে দাঁড়ালেন দাওয়া থেকে। ইরাবতীও পালকি থেকে নামলেন। পুরোহিতকে ডেকে কি যেন কথা বললেন চাপা স্বরে। তারপর বলির বেদির দিকে একবার তাকিয়ে নিয়ে সোজা এগোলেন তার ঘরে যাওয়ার জন্য। রানীর যাত্রাপথের পাশে তখন এসে দাঁড়িয়েছেন হকিন্স সাহেব আর বাবু। রানী তাদের কাছাকাছি আসতেই হকিন্স সাহেব তাকে সম্মান প্রদর্শনের জন্য মাথার টুপি খুলে মাথা ঝুঁকালেন, কিন্তু ইরাবতী যেন তাকে দেখতেই পেলেন না। সোজা এগিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। মহিষ শাবকটিকে ততক্ষণে বলির বেদিতে তুলে ফেলা হয়েছে। খড়গ হাতে জল্লাদু এসে দাঁড়িয়েছে তার সামনে। কয়েক মুহূর্ত পরেই ঘরের ভিতর থেকে দড়ি কেঁপে উঠল, বেজে উঠল ঘণ্টা। খড়গের এক কোপে মহিষ মুন্ড ছিটকে পড়ল। পুরোহিত সেই মুন্ড আর রক্ত উৎসর্গ করলেন দেবীকে। তারপর পুজোও শেষ হয়ে গেল একসময়। মশালের আলোগুলো কেমন যেন নিভু নিভু হয়ে গেল। তবুও সে স্থান ত্যাগ করলেন না সাহেব। বলা তো যায় না, শেষ রাতে কিছু ঘটেও যেতে পারে। অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে মশার কামড় খেতে খেতে তেমন কিছু ঘটারই প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু সাহেবের দুর্ভাগ্য বা সৌভাগ্য, এ রাতেও তেমন কিছু ঘটল না। আকাশে শুকতারা ফুটে উঠল। কয়েকজন লোক এসে মহিষের দেহটা অন্যত্র রেখে এসে কুয়ো থেকে জল তুলে বেদিতে পড়ে থাকা রক্ত ধুয়ে দিল। বাবু সাহেবকে বললেন, চলো সাহেব, এবার ফেরা যাক। হকিন্স সাহেব তার কথা শুনে ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় খিলখিল করে বামা কণ্ঠের হাসি শুনে থমকে দাঁড়িয়ে পড়লেন। কখন যেন নিঃশব্দে ঘরের আগল খুলে বাইরে এসে দাঁড়িয়েছেন রানী ইরাবতী। সাহেবের দিকে তাকিয়েই তিনি হাসছেন, বিদ্রুপের হাসি। হকিন্স সাহেব তার দিকে দৃষ্টিপাত করতেই ইরাবতী হাসতে হাসতে বললেন, এবারও তোমার রাত জাগা কাজে এলো না। সাহেব বললেন, তার মানে? ইরাবতী বললেন, মানে হলো নরবলি দেখা হলো না তোমার। যা দেখার বাসনা নিয়ে তুমি দুর্গাপুজোর সময় 3 রাত জাগলে, বিনা নিমন্ত্রণে উপস্থিত হয়ে কালী পুজোর রাতটাও জেগে কাটালে। কি আমি ঠিক বলছি কিনা? পরক্ষণে তিনি কর্কশ কণ্ঠে বললেন, তুমি কেন বলি দেখতে চাইছো সে ব্যাপারটা আমি আগেই অনুমান করেছিলাম। তবু ভদ্রতাবশত তোমাকে দুর্গাপুজোয় পুজোস্থলে থাকার অনুমতি দিয়েছিলাম, তোমার আপ্যায়নের নির্দেশ দিয়ে রেখেছিলাম। কিন্তু আজ তুমি অনাহুত, তাই অতিথির মর্যাদা তোমার নেই। তুমি কি আমাকে এতটাই নির্বোধ ভাবো যে তোমার সামনে নরবলি দেব? তুমি কোম্পানির প্রতিনিধি, তা সত্ত্বেও বলি, কোম্পানি একজন নির্বোধ ব্যক্তিকে জয়ন্তাপুরে তাদের প্রতিনিধি করে পাঠিয়েছে। এবার তুমি যেতে পারো সাহেব। উপযুক্ত কারণ ছাড়া আমার বিনা অনুমতিতে এরপর তুমি রাজবাড়িতে প্রবেশ করলে আমি কলকাতার কোম্পানির প্রধান কার্যালয়ে তোমার সম্পর্কে অভিযোগ জানাবো। তার সঙ্গে আর কথা বলা সমীচীন বোধ করলেন না কোম্পানির প্রতিনিধি হকিন্স সাহেব। ক্লান্ত অপমানিত সাহেব ফেরার জন্য পা বাড়ালেন। সেদিনের পর থেকে গ্রামে গ্রামে সেই ছেলেটার সম্পর্কে খোঁজখবর নেওয়ার কাজ বন্ধ করেছিলেন সাহেব। প্রবল এক হতাশা আর ব্যর্থতার গ্লানি গ্রাস করে নিয়েছে তার মনকে। তিনি সর্বদাই চুপচাপ থাকেন। এমনকি তাঁর প্রিয় রামচন্দ্রের সঙ্গেও বিনা প্রয়োজনে বাক্যালাপ বন্ধ করে দিলেন। বাবু রামচন্দ্র চেষ্টা করে যেতে লাগলেন সাহেবের মন ভালো রাখার। একটার পর একটা দিন কাটতে লাগলো। সময় এগিয়ে চলল তার নিজের নিয়মে। শীতকাল চলে এলো। সেবার কনকনে শীত পড়ল জয়ন্তাপুরে।
ফেব্রুয়ারি মাস চলে এলো। কালী পুজোর সে রাতের পর 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। না, সেই বালকের সন্ধান মেলেনি। সাহেবও আর রাজবাড়িতে পদার্পণ করেননি। সরকারি কাজে তার সেখানে যাওয়ার দরকার হয়নি বলে। ইরাবতীর সঙ্গে তাঁর আর সাক্ষাতের সুযোগ ঘটেনি। তবে সেই রাতে শোনা ইরাবতীর বলা তীব্র অপমানজনক কথাগুলো কিছুতেই ভুলতে পারছেন না। রানী ইরাবতী তাকে নির্বোধ বলেছেন। হকিন্সের কানে বারবার বাজে এই অপমান। এক এক সময় হকিন্সের মনে হয় তার সম্পর্কে ইরাবতীর মূল্যায়ন কি সত্যি? হকিন্স কি সত্যি আবেগতাড়িত হয়ে রোমাঞ্চের নেশায় নির্বোধের মতো রাজবাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন? বালক হারানোর সঙ্গে রাজবাড়ি সম্পর্ক রচনা নিতান্তই তার কল্পনাপ্রবণ, যুক্তিহীন ভাবনার ফলশ্রুতি মাত্র। আবার যখন তার চোখে ভেসে ওঠে নিখোঁজ সন্তানের হতভাগ্য পিতার কাতর আরতি, তখন তিনি ভাবেন ঠিক কাজই করেছেন নিখোঁজ বালকের জন্য অনুসন্ধান চালিয়ে। তার দুর্ভাগ্য যে তিনি এ কাজে ব্যর্থ হলেন। এদিন সকালে ঘরের বাইরে আরাম কেদারায় বসেছিলেন হকিন্স সাহেব। দূরে পাহাড়ের পাদদেশে রাজবাড়িটা। শীত যাই যাই করলেও পুরো যায়নি, তাই সূর্যোদয় হলেও পাহাড়ের চূড়া এখন কুয়াশাচ্ছন্ন। সকালবেলা হলেও আজকাল এক অদ্ভুত বিষণ্ণতা ঘিরে থাকে হকিন্স সাহেবকে। রানীর বলা কথাগুলো সবসময় পীড়া দেয় তাঁকে। আকাশের বুকে উঠে যাওয়া পাহাড় শ্রেণীর দিকে তাকিয়ে হকিন্স সাহেব মনে মনে ভাবছিলেন, কোম্পানি তাকে যে কাজ দিয়েছেন তিনি কি সে কাজের যোগ্য? পলিটিক্যাল এজেন্টের অন্যতম প্রধান কাজ হলো যে রাজ্যে তাকে নিয়োগ করা হয়েছে তার শাসকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা, যতক্ষণ না তারা কোম্পানির স্বার্থের পরিপন্থী কোনো কাজ করছেন। আর এ কাজেই ব্যর্থ হয়েছেন হকিন্স। রানীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে তার। যত দিন যাচ্ছে তার আর থাকতে ইচ্ছা করছে না এই জায়গায়। সম্মান খুইয়ে, ব্যর্থতার গ্লানি নিয়ে কোনো সভ্য মর্যাদাবান মানুষ কি কোথাও থাকতে পারেন? হকিন্স সাহেব মনে মনে ভাবছিলেন, কোম্পানির ওপরওয়ালাদের কাছে তিনি অন্যত্র কোনো রাজ্যে বদলির আবেদন জানাবেন। আবেদন মঞ্জুর না হলে তিনি চাকরি থেকে ইস্তফা দেবেন। এমন সময় বাবু রামচন্দ্র তার সামনে এসে দাঁড়ালেন। সাহেব তার দিকে তাকে জিজ্ঞেস করলেন, কি দরকার? রামচন্দ্র বললেন, আর 4 দিন পর দেবী সরস্বতীর পুজো। যদি অনুমতি দাও তবে আমি এখানে সে পুজো করতে পারি। সাহেব জানতে চাইলেন, তিনি আবার কোন দেবী? তিনিও কি দেবী দুর্গা বা কালীর মতো অস্ত্রধারী? তিনিও কি সংহারক? ব্রাহ্মণ হেসে বললেন, দেবী সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। তিনি কোনো অস্ত্র ধারণ করেন না। তাঁর এক হাতে থাকে বীণা নামের বাদ্যযন্ত্র, আর অন্য হাতে থাকে পুস্তক। তিনি সঙ্গীত নৃত্যকলার দেবীও বটে। যারা বিদ্যাচর্চা করেন, সঙ্গীত নৃত্য শিল্পকলার চর্চা করেন, তারা এই কোমল স্বভাবা শ্বেত বসনা, শ্বেত হংসের পিঠে অথবা পদ্মের ওপর অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করেন। হকিন্স সাহেব শুনে বললেন, তোমার যদি ইচ্ছে হয় করো, আমার কোনো আপত্তি নেই। গডেস সরস্বতীর পুজোর জন্য আমায় কোনো সাহায্য করতে হবে কি? বাবু রামচন্দ্র বললেন, আপনার অনুমতি আর উপস্থিতি যথেষ্ট। সামনের জমিটায় শামিয়ানা টাঙিয়ে দিনের বেলা পুজোর ব্যবস্থা করা হবে। কুমোরদের গ্রাম থেকে প্রতিমা আমিই সংগ্রহ করে আনব। আমি ব্রাহ্মণ, পুজোর কাজটা আমিই করব। আর সন্ধ্যায় ওই শামিয়ানাতেই সঙ্গীতের একটা আসর বসবে, বাদ্যযন্ত্রও বাজানো হবে। আপনি তখন সেই আসরে উপস্থিত থাকবেন। ব্রাহ্মণ রামচন্দ্র বিদ্যাচর্চা করেন। কর্ম উপলক্ষে তিনি ইতিপূর্বে যেখানেই থেকেছেন সেখানেই সরস্বতী পুজোর আয়োজন করেছেন। তবে সন্ধ্যাকালীন সঙ্গীতের আসর বসানোর পরিকল্পনার পিছনে বাবু রামচন্দ্র আসল উদ্দেশ্য হচ্ছে বিমর্ষ সাহেবের মন ভালো করা। হকিন্স সাহেব বাবুর অন্য প্রস্তাবগুলোতেও সম্মতি দান করলেন। রামচন্দ্র এরপর সাহেবকে আরও কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় একজন উন্মাদের মতো দেখতে লোক তাঁর চৌহদ্দির সামনে এসে দাঁড়ালো। লোকটাকে দেখেই চিনতে পারলেন হকিন্স সাহেব। নিখোঁজ সেই বালকের বাবা। এতদিন পরে সে আবার এসেছে। হকিন্স সাহেবের সামনে এসে দাঁড়ালো লোকটা। চেহারা তার ভেঙে গেছে। চিরুনি না পড়ে মাথার চুলে জট বেঁধেছে। চোখের কোণে কালি, কণ্ঠার হাড় যেন বাইরে বেরিয়ে আসতে চলেছে। শ্বশ্রুমণ্ডিত মুখমণ্ডল। মলিন পোশাকে লোকটাকে ঠিক উন্মাদের মতোই লাগছে। হকিন্স সাহেব সোজা হয়ে বসলেন। বিধ্বস্ত লোকটা সাহেবের দিকে তাকিয়ে বলল, 3 মাস তো হয়ে গেল, ছেলেটা যে এখনো ঘরে ফিরল না সাহেব। হকিন্স একটু চুপ করে থেকে বললেন, তোমার ছেলেকে খোঁজ করার জন্য আমি যথাসাধ্য করেছি। গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি তোমার ছেলের খোঁজে, কিন্তু তার সন্ধান মেলেনি। আমি আর কি করব বলো? লোকটা বলল, তবে কি ছেলেটা আর কোনো দিন ফিরে আসবে না সাহেব? আমার স্ত্রী খাওয়া ঘুম বন্ধ করে দিয়েছে। ছেলে না ফিরলে সে আর বাঁচবে না। তাই আমি শেষবারের মতো তোমার কাছে ছুটে এসেছি।
রানী ইরাবতী আমার কোনো কথাই শুনলেন না। যদি কেউ কিছু করতে পারে তা তুমিই পারবে। একটা শেষ চেষ্টা করে দেখো না সাহেব। তোমরা তো রাজার জাত, লোকে বলে তোমরা সব পারো। শেষ একবার চেষ্টা করে দেখো না, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দিতে পারো কি না। বলতে বলতে হাত জোড় করে হাঁটু মুড়ে বসে পড়লো লোকটা। কি করে সাহেব এই সন্তানহারা পিতাকে বোঝাবেন তার ক্ষমতা সীমাবদ্ধ। তিনি কোম্পানির একজন কর্মচারী ছাড়া আর কিছুই নন। তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন, এমনকি রানী ইরাবতীর বিরাগভাজন হয়েছেন সন্দেহের বশবর্তী হয়ে। লোকটাকে কি বলা যায়, কিভাবে শান্ত করা যায় তা বুঝতে না পেরে সাহেব অসহায়ভাবে তাকালেন বাবুর দিকে। রামচন্দ্র সাহেবের অসহায়তা বুঝতে পেরে একটু ভেবে নিয়ে বললেন, একটা শেষ চেষ্টা করা যেতে পারে, তা হলো পুরস্কার ঘোষণা। ছেলেটার সম্পর্কে কেউ খোঁজ দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে, এতে কোনো কাজ হলেও হতে পারে। ছেলেটার সম্পর্কে কারো কোনো খবর জানা থাকলে পুরস্কারের লোভে কথাটা সে জানিয়ে দিতে পারে। বাবু রামচন্দ্র প্রস্তাব মনে ধরল সাহেবের। তিনি তো এই অঞ্চল ছেড়ে চলেই যাবেন, তার আগে শেষ একটা চেষ্টা করে যাবেন। কোম্পানির পলিটিক্যাল এজেন্ট হিসাবে সাহেব বেতন পান মাসে 100 টাকা। সাহেব বললেন, ঠিক আছে, কেউ যদি ছেলেটার খোঁজ দিতে পারে তবে আমি তাকে 100 টাকা পুরস্কার দেব। হকিন্স সাহেব সেই পিতাকে বললেন, শোনো, তোমাকে আমি 1 টাকা দেব, তা দিয়ে ঝাড়া পেটাবার লোক জোগাড় করে এই পুরস্কারের খবরটা গ্রামে গ্রামে প্রচার করতে পারবে? লোকটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, পারবো, নিশ্চয়ই পারবো সাহেব। বাবুর পরিকল্পনা ও সাহেবের নির্দেশ মতোই পরদিন থেকেই কাজ শুরু হয়ে গেল। ঢেঁড়া পিটিয়ে পুরস্কারের খবর গ্রামে গ্রামে জানান দেওয়া শুরু হলো। সর্বকালেই টাকা বা পুরস্কারের লোভ বড় ব্যাপার হয়, তার ওপর টাকার পরিমাণটাও অনেক। 100 টাকায় 20টা দুগ্ধবতী গাভী কেনা যায়। কাজেই এতদিন যারা অন্যের সন্তান হারিয়েছে বলে মাথা ঘামায়নি, তারাও এবার পুরস্কার প্রাপ্তির লোভে নড়ে চড়ে বসলো। যে যার নিজের মতো করে খোঁজ খবর নেবার চেষ্টা করতে লাগলো, কোনো গ্রামের কোনো বাড়িতে নতুন কোনো বালকের আগমন ঘটেছে কিনা। এমনকি বিভিন্ন গ্রামে বসবাসকারী রাজবাড়ির ভৃত্যশ্রেণীর মানুষরাও ছেলেটাকে খোঁজার ব্যাপারে আগ্রহী হয়ে উঠল। 100 টাকা পুরস্কার বলে কথা, অধিকাংশ মানুষই তো 100 টাকা একসঙ্গে কোনোদিন চোখে দেখেনি। সাহেব প্রতীক্ষা করে রইলেন যদি কোনো সংবাদ পাওয়া যায় সেজন্য। আর তার সঙ্গী ব্যস্ত হয়ে পড়লেন সরস্বতী পুজোর কাজে। যেদিন ঢেঁড়া পিটিয়ে পুরস্কারের খবর জানানো শুরু হলো, তারপর দিন মধ্যরাত। রানীমহলের আলোগুলো তখন নিভে গেছে। যে দাস দাসীরা রক্ষীরা রানীর সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের এ রাতে অব্যাহতি দিয়েছেন রানী। তারা ঘুমিয়ে পড়েছে, তবে ইরাবতী ঘুমননি। রানীমহলের এক নির্দিষ্ট কক্ষে একজনের প্রতীক্ষা করছিলেন। ইরাবতী থাকেন রাজবাড়ির একদম শেষ প্রান্তে। নতুন রানীমহল, যেখানে বর্তমানে ইরাবতী বাস করেন, তার ঠিক পিছনেই রয়েছে পরিত্যক্ত পুরনো রানীমহল। কেউ থাকে না সেখানে। ও জায়গা বর্তমানে বিড়ালদের বাসস্থান। তারপর রাজবাড়ির প্রাকার, তার পাশ থেকে উঠে গেছে পাহাড় শ্রেণী। কক্ষে বসে গবাক্ষ দিয়ে পুরনো রানীমহলের দিকেই তাকিয়েছিলেন রানী। জ্যোৎস্নার আলো আঁধারি খেলা করছে পুরনো রানীমহলের মধ্যে। পুরনো প্রাকারের কিছু অংশে সময়ের নিয়মে গহ্বর সৃষ্টি হয়েছে। সে পথ দিয়ে আগন্তুক রাজবাড়িতে প্রবেশ করবে। এক সময় রানীর প্রতীক্ষার অবসান হলো। রানী দেখলেন এক অবগুণ্ঠনধারী পুরনো রানীমহলের দিক থেকে বাইরে বেরিয়ে এলো। পুরনো রানীমহল আর নতুন রানীমহলের মধ্যে একটা সংযোগকারী অলিন্দ আছে। সেই অলিন্দ দিয়ে এগিয়ে এসে রানীর ঘরের দরজার সামনে দাঁড়ালো লোকটা। রানী তার উদ্দেশ্যে চাপা স্বরে বললেন, ভিতরে আয়। লোকটা ভিতরে প্রবেশ করে মাথা ঝুঁকিয়ে প্রথমে রানীকে প্রণাম করল, তারপর মুখের কাপড় সরিয়ে ফেলল। লোকটা একজন মগ। হকিন্স সাহেব একবার তাদের গ্রামে গিয়েছিলেন। সে গ্রামের মানুষদের সাহেবের শান্ত বলেই মনে হয়েছিল, তবে এ লোকটা অন্য জাতের। এর মনে আজও জেগে আছে পূর্বপুরুষদের অপরাধ প্রবণতা। রানী ইরাবতী তাকে প্রশ্ন করলেন, কি খবর বলো। আগন্তুক বললে, কোম্পানির সাহেব ছেলেটার জন্য 100 টাকা পুরস্কার ঘোষণা করেছে, শুনেছেন তো? রানী জবাব দিলেন, হ্যাঁ শুনেছি। মগ বলল, ওই কারণেই সমস্যা দেখা দিয়েছে। টাকার লোভে সবাই ছেলেটাকে খুঁজতে শুরু করেছে, এমনকি আমার পাড়া প্রতিবেশীরাও। তাই ছেলেটাকে যেখানে লুকিয়ে রেখেছি সেখানে রাখতে আর ভরসা পাচ্ছি না, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রানী বললেন, মাঝে তো মাত্র 2 দিন। এতগুলো মাস ওকে রাখলি আর 2 দিন পারবি না? তারপরে ওকে এখানে নিয়ে আসবি। মগ বলল, শুনছি রাত পাহারার ব্যবস্থাও করতে চলেছে গ্রামের লোকেরা, যাতে ছেলেটা যদি কোথাও থাকে তবে তাকে যাতে অন্যত্র পাচার না করা যায় সেজন্য।
যদি আমি ওই দিন ঠিক সময় ছেলেটাকে আপনার কাছে পৌঁছে দিতে না পারি, যদি ধরা পড়ে যাই তখন? চিন্তার ভাঁজ পড়ল রানী ইরাবতীর কপালে। ছেলেটাকে নির্দিষ্ট সময়ে রাজবাড়িতে না আনতে পারলে সব কাজ পণ্ড হয়ে যাবে। ইরাবতী বললেন, যেখানে ওকে রেখেছিস সেখান থেকে ওকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখা যায় না? মগ বলল, না, সেটা সম্ভব নয়, সব গ্রামেই খোঁজ চলছে ছেলেটার। ইরাবতী দাঁতে দাঁত চেপে বললেন, এবারে কাজটা ভালোয় ভালোয় মিটে যাক, তারপর ওই সাহেবকে জয়িন্তাপুর থেকে নিজ পাঠ থেকে তাড়িয়ে ছাড়ব। মগ বলল, ক্ষমা করবেন রানীমা, সে তো পরের ব্যাপার, এখন আমি কি করি? ধরা পড়ে গেলে সর্বনাশ হবে। ছেলেটাকে কোথায় দুদিনের জন্য লুকোনো যায় তা নিয়ে ভাবতে লাগলেন রানী ইরাবতী। একসময় মগ বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রানীমা, ছেলেটাকে এনে পুরনো রানীমহলের কোনো ঘরে আটকে রাখলে হয় না? ওকে লুকোবার জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর নেই। ঠিক বলেছিস, রানী বললেন, তবে তাই কর, ছেলেটাকে এখানে নিয়ে আয়। মগ বলল, রাত শেষ হতে এখনো বাকি, আজ রাতেই আমি ছেলেটাকে এখানে দিয়ে যাচ্ছি। এই পরিকল্পনা মতো কাজ হলো। লোকটা ফিরে গিয়ে শেষ রাতে ছেলেটাকে বস্তাবন্দি করে নিয়ে এলো রাজবাড়িতে। পুরনো রানীমহলের একটা ঘরে তাকে বস্তা থেকে বার করলো, কিছু খাবার ও জল রাখলো তার কাছে, যাতে 2 দিন ছেলেটা সেসব খেয়ে জীবিত থাকে। বাইরে বেরিয়ে দরজায় খিল তুলে দেবার আগে সে ছেলেটাকে একটা ছুরি বার করে ভয় দেখিয়ে বলল, বাইরেই আছি, তুই যদি কোনো শব্দ করিস তবে গলা কেটে ফেলবো। সকালবেলা সাহেব ঘর ছেড়ে বাইরে বেরিয়ে দেখতে পেলেন শামিয়ানার নিচে বেশ কিছু লোকজন এসে গেছে। সাহেবের সহকারী পুজোর উদ্যোক্তা রামচন্দ্র তো আছেনই, তার পরনে আজ পুরোহিত ব্রাহ্মণের বেশ, একটা সাদা কাপড়, উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে সাদা উপবীত। সাহেব বারান্দা থেকে নেমে পুজোস্থলে উপস্থিত হলেন। প্রথমে তিনি বেশ কিছুক্ষণ ধরে দেখলেন গডেস সরস্বতীকে, রামচন্দ্রের বর্ণনার মতোই দেবী মূর্তি। হকিন্স সাহেব ধর্মে খ্রিস্টান, তার ধর্মে মূর্তি পুজোর চল নেই, কিন্তু দেবী সরস্বতীর শান্ত কোমল শ্বেত শুভ্র মূর্তি দেখে সাহেবের মনে অদ্ভুত প্রশান্তি জেগে উঠল। সাহেবের জন্য সেখানে একটা চেয়ার আগে থেকেই আনাই ছিল, সেখানেই বসলেন সাহেব। তিনি দেখলেন দেবীর পদতলে বেশ কিছু বই পুঁথি এনে রেখেছেন রামচন্দ্র, তার মধ্যে কোম্পানির কিছু খাতাপত্তর, দোয়াত কলম এসবও আছে। কৌতূহলী হয়ে সাহেব সব কিছু দেখতে লাগলেন, আর মাঝে মাঝে সেসব সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলেন বাবুকে। এক সময় সব কিছু গুছিয়ে নিয়ে দেবী পুজোয় বসলেন রামচন্দ্র। তিনি সংস্কৃত মন্ত্রপাঠ করতে লাগলেন, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হকিন সাহেব সংস্কৃত না বুঝতে পারলেও ছন্দবদ্ধ শব্দগুলো শুনতে ভালোই লাগলো। পুজো শেষ হলো। স্থানীয় কিছু মানুষ, ছোটোখাটো ছেলেমেয়েরাও উপস্থিত হয়েছিল পুজো দেখতে। রামচন্দ্র ফলপ্রসাদ বিতরণ করলেন তাদের মধ্যে। দুপুরবেলা তিনি ঘৃত মিশ্রিত সিদ্ধ চাল ডাল ও দুগ্ধজাত মিষ্টান্ন পরম তৃপ্তি সহকারে খেলেন সহকর্মীদের সঙ্গে বসে। সাহেবের মনে হলো আজ যেন হঠাৎই তাঁর সব বিষণ্ণতা কেটে গেছে। তিনি বাবুকে বললেন, তোমাদের পুজোর টাকা নিতে আপত্তি না থাকলে যা খরচ হয়েছে সে টাকা আমিই দেব। রামচন্দ্র হকিন্সের কথা শুনে বুঝতে পারলেন সাহেবের মন ভালো হয়ে গেছে। তিনি হেসে বললেন, আচ্ছা দেবেন। মধ্যাহ্নভোজ সাঙ্গ করে অনেকদিন পর যেন শান্তির নিদ্রা গেলেন হকিন্স সাহেব। তাঁর যখন ঘুম ভাঙল তখন পাহাড়ের আড়ালে সূর্য ডুবে গেছে। শামিয়ানায় রাত্রিকালীন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। একসময় সাহেবের ডাক এলো শামিয়ানায় যাওয়ার জন্য। সেই জায়গা তখন বড় বড় প্রদীপের আলোয় সেজে উঠেছে। গোর্খা সেনা থেকে শুরু করে সবাই হাজির হয়েছে সেখানে। যারা সঙ্গীত বাদ্য পরিবেশন করবে তারাও উপস্থিত। মাদুর বিছিয়ে গায়ক বাদ্যকারদের বসার ব্যবস্থা করা হয়েছে। সাহেব সে স্থানে উপস্থিত হয়ে চেয়ারে বসার পরে তার অনুমতি নিয়ে সঙ্গীত অনুষ্ঠান শুরু হলো। একের পর এক গায়ক বাদকরা দেবীর পদতলে বসে তাদের সঙ্গীত বাদ্যযন্ত্র পরিবেশন করতে লাগলো। হকিন্স সাহেব বেশ উপভোগ করতে লাগলেন। সময় এগিয়ে চলল। বাইরে থেকে যারা এসেছিল তারা রওনা হয়ে গেল ঘরে ফেরার জন্য। কিছু সময় পরে নৈশভোজ সাঙ্গ হলো সাহেবের। খাবার পর বারান্দায় কিছুক্ষণ পায়চারি করা সাহেবের অভ্যেস, আজও তাই করলেন। তারপর যখন ঘুমাবার জন্য ঘরে ঢুকতে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন একটা মশালের আলো যেন তার বাসস্থানের দিকেই এগিয়ে আসছে। আলোটা চোখে পড়ল রামচন্দ্রেরও। তিনিও সাহেবের পাশে এসে দাঁড়ালেন। আলোটা এসে পড়ল হকিন্স সাহেবের গেটে। 4-5 জন লোক, মশালের আলো তাদেরকে চিনতে পারলেন হকিন্স সাহেব।
নিখোঁজ সেই বালকের বাবা আর সে গ্রামেরই কয়েকজন লোক। কিন্তু এত রাতে তারা এসেছে কেন? বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করে সাহেবের সামনে এসে দাঁড়ালো তারা। তাদের প্রত্যেকের চোখে মুখেই আনন্দ মিশ্রিত উত্তেজনার ভাব। হকিন্স সাহেব কিছু বলার আগেই লোকগুলোর মধ্যে থেকে একজন বলল, কণ্ঠ ফিরে এসেছে, ছেলেটা ফিরে এসেছে, তাই তোমাকে খবরটা জানাতে এলাম। হকিন্স সাহেব বিস্মিতভাবে জানতে চাইল, কবে, কখন ফিরল সে? আজ সন্ধ্যার কিছুক্ষণ পর, একজন লোক জবাব দিল। এতদিন কোথায় ছিল সে? হকিন্স সাহেব জিজ্ঞেস করলেন। একজন মগ ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে 3 মাস ধরে আটকে রেখেছিল। সবাই কদিন ধরে ছেলেটাকে খোঁজাখুঁজি শুরু করার পর মগ সম্ভবত ভয় পেয়ে 2 দিন আগে তাকে রাজবাড়িতে রেখে আসে। আজ সেখান থেকে সে পালিয়ে এসেছে। সাহেব বিস্মিতভাবে বললেন, রাজবাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল তাকে, কিন্তু কেন, কিভাবে পালিয়ে এলো সে? ছেলেটার বাবা এবার বলল, কেন তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বা রাজবাড়িতে আটকে রাখা হয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারছে না। সে বলছে রাজবাড়ির পিছন দিকের ভাঙাচোরা একটা ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। 2 দিন কেউ তাকে দেখতে আসেনি। আজ বিকালে প্রথমে সে ঘরের বাইরে মানুষের পায়ের শব্দ শুনতে পায়। ঘরে জল বেরোবার একটা গর্ত আছে, সেখান দিয়ে একটা বিড়াল ছানা ঘরে প্রবেশ করে। সেটাকে নেবার জন্য দরজার খিল খুলে ঘরে ঢোকে আমার ছেলের সমবয়সী একটা ছেলে। দরজা খোলা পেয়ে আমার ছেলে ওই ছেলেটাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ছিটকে ফেলে দিয়ে পালাবার জন্য বাইরে বেরিয়ে আসে। পাছে সেই ছেলেটা তার পিছু ধাওয়া করে বা লোকজনকে খবর দেয়। সেই ভয়ে আমার ছেলে ওই ছেলেটাকে ঘরের মধ্যে রেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে খিল তুলে দেয়, তারপর প্রাচীরের ভাঙা অংশ দিয়ে বাইরে পালায়। হকিন্স সাহেব সব শুনে বেশ অবাক, তবে লোকগুলো আর দাঁড়ালো না। ওদের মশালের আলো সাহেবের দৃষ্টিপথের আড়ালে অদৃশ্য হয়ে যাওয়ার পর সাহেব বাবুকে বললেন, আমার অনুমান তবে মিথ্যা ছিল না। যে কারণেই ছেলেটাকে অপহরণ করা হয়ে থাকুক, তার সঙ্গে রানী ইরাবতী যুক্ত আছেন। তার নির্দেশেই ওই বালককে অপহরণ করা হয়েছিল, নইলে তাকে রাজবাড়িতে লুকিয়ে রাখা হতো না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে হকিন্স ফের জানতে চাইলেন, রাজবাড়িতে সরস্বতী পুজো হয়? বাবু জবাব দিলেন, সব পুজোই তো সেখানে হয় বলে শুনেছি, সরস্বতী পুজোও নিশ্চয়ই হয়। হকিন্স অদ্ভুত প্রশ্ন করলেন বাবুকে। তিনি বললেন, তোমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দেবী সরস্বতীর উদ্দেশ্যে বলিদানের কথা কোথাও লেখা আছে? বাঙালি ব্রাহ্মণ বললেন, হ্যাঁ, কথাটা তোমাকে জানানো হয়নি। সরস্বতী পুজো করব বলে দেবীর সম্পর্কে জানতে গিয়ে একটা বইতে অদ্ভুত ঘটনা পড়লাম। সরস্বতী পুজোতেও বলির বিধান আছে, এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে। একবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে বিশ্বরূপ নামে এক দেবতার প্রচণ্ড ঝগড়া হয়। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে বিশ্বরূপকে নিহত করেন। বিশ্বরূপের পিতা পুত্র হত্যার প্রতিশোধ নেবার জন্য কৌশলে বিষাক্ত সোমরস পান করিয়ে ইন্দ্রকে বলহীন করে দেন। অসুর নামুচি সেই সুযোগ নিয়ে ইন্দ্রকে হত্যা করে স্বর্গ দখলের পরিকল্পনা করেন। ব্যাপারটা জানতে পেরে দেবতারা ভীত হয়ে পড়েন। তারা বলেন, যিনি ইন্দ্রর দেহের শক্তি ফিরিয়ে দিতে পারবেন তাকে একটি সাদা মেষ উৎসর্গ করা হবে। শেষ পর্যন্ত দেবী সরস্বতীর আশীর্বাদে দেবরাজ ইন্দ্র তার শরীরে বল ফিরে পান। তখন দেবতারা তাদের প্রতিশ্রুতি মতো দেবী সরস্বতীর উদ্দেশ্যে মেষ উৎসর্গ করেন। দেবী সরস্বতীও সেই অর্ঘ্য গ্রহণ করেন। রামচন্দ্র থামলেন। চমকে উঠলেন হকিন্স সাহেব। বললেন, দেবী যখন বলি গ্রহণ করেন তখন এমনও তো হতে পারে তিনি নরবলিও গ্রহণ করবেন। রামচন্দ্র জবাব দিলেন, হতে পারে। সাহেব সঙ্গে সঙ্গে বললেন, ঘোড়া বার করো, আমি এখনই রাজবাড়িতে যাব। আমার মনে এক ভয়ঙ্কর ভাবনা আসছে। যে ছেলেটা ঘরের মধ্যে আটকা পড়েছে তাকেও হয়তো রাজবাড়িতে আনা হয়েছে, যে কারণে কণ্ঠ নামের ছেলেটাকে ধরে রাখা হয়েছিল ঠিক সেই কারণে। এই কথাগুলো বলেই সাহেব তার ঘরের ভিতর ছুটলেন পিস্তল আনার জন্য। রামচন্দ্র বুঝতে পারলেন তার সাহেব খেপে গেছেন, তাকে আর থামানো যাবে না। কিছুক্ষণের মধ্যেই হকিন্স সাহেব বাবু আর গোর্খা সেনাদের নিয়ে রওনা হয়ে গেলেন রাজবাড়ির দিকে। সেই পরিচিত মণ্ডপের সামনে দাঁড়িয়েছিলেন জৈন্তাপুরের রানী ইরাবতী। সেই মণ্ডপ, বলির বেদি, কুয়ো সব কিছুই একই রকম আছে, শুধু বদলেছে দেবী মূর্তি, জল্লাদ আর তার সঙ্গীদের দল। এ রাতের পুরোহিত জল্লাদ ইরাবতীর একান্ত অনুগত। বছরের এই একটি রাতে তারা এখানে আসে, আবার রাত শেষ হওয়ার আগেই তারা ফিরে যায়। দুপুরে স্নান সেরে এখানে এসে উপস্থিত হয়েছিলেন রানী পুজোর তদারকি করার জন্য। তারপর তিনি আর রাজবাড়ির অভ্যন্তরে পদার্পণ করেননি।
সব কাজ মিটিয়ে রাত পেরিয়ে তিনি প্রাসাদে ফিরবেন। মণ্ডপে দেবী দুর্গা কালীর পরিবর্তে আজ অধিষ্ঠান করছেন দেবী সরস্বতী। তবে মণ্ডপ চত্বর আজ মশালের আলোয় আলোকিত নয়। একটি ঘিয়ের প্রদীপ জ্বলছে দেবী মূর্তির সামনে, আর একটি মশাল গোঁজা আছে বলির বেদি আর কুয়োর মধ্যবর্তী স্থানে। আকাশে শ্রীপঞ্চমীর চাঁদ থাকলেও তার আলো ম্রিয়মান। আলো আধারের মধ্যে দাঁড়িয়ে থাকা শুভ্র বসনা দেবীকেও কেমন রহস্যময়ী বলে মনে হচ্ছে। রানীর নির্দেশে আজ এ স্থানে সবার প্রবেশ নিষিদ্ধ। অবশ্য রাজবাড়ির মানুষরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। জেগে আছেন শুধু রানী আর বিশ্বস্ত কয়েকজন লোক। প্রস্তুতি সম্পন্ন। রানী ইরাবতী শুধু প্রতীক্ষা করছিলেন কোনো একজনের জন্য। একসময় শিয়ালির দল চিৎকার করে মধ্যরাত্রির ঘোষণা করল। ঠিক এই সময়ে তিনি প্রতিবার এসে উপস্থিত হন। এবারও তার ব্যতিক্রম হলো না। উপস্থিত হলেন রক্তাম্বর পরিহিত এক সন্ন্যাসী। তিনি ইরাবতীর সামনে গিয়ে দাঁড়াতেই রানী সন্ন্যাসীকে নতজানু হয়ে প্রণাম জানালেন। এই সন্ন্যাসী তন্ত্রসিদ্ধ। খাসি পাহাড়ের এক গুহায় তিনি বাস করেন। এই সন্ন্যাসীর প্রতি রানীর অগাধ আস্থা, কারণ ইনি একবার ইরাবতীকে বাল্যকালে দেখে বলেছিলেন, তুই একদিন জৈন্তাপুরের রানী হবি। অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল এই তন্ত্রসিদ্ধ সন্ন্যাসীর কথা। সাধারণ এক খাসি রমণী থেকে সত্যিই জৈন্তাপুরের রানী হয়েছেন ইরাবতী। তারপর থেকে সন্ন্যাসীর ওপর ইরাবতীর প্রবল ভরসা। আজ প্রাঙ্গণে যা ঘটবে এবং আগের 2 বছর যা ঘটেছে তা সবই এই সন্ন্যাসীর নির্দেশে। সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে রানী বললেন, এবার আমার মনস্কামনা পূর্ণ হবে তো? সন্ন্যাসী বললেন, আমার কথা মিথ্যে হবে না। পরপর 3 বছর কাজটা সম্পন্ন হলেই তোর মনস্কামনা পূর্ণ হবে। কাল ভোরে প্রাসাদে ফিরে গেলেই হাসি ফুটবে তোর মুখে, সব কষ্ট দূর হবে। এ কথা বলে সন্ন্যাসী চারপাশে তাকিয়ে বললেন, এবার তাকে নিয়ে আসার ব্যবস্থা কর। রাত্রি শেষ হবার আগেই আমাকে ফিরে যেতে হবে। রানী ইরাবতী এরপর কাছে ডাকলেন জল্লাদ আর তার অনুচর 2জনকে। তাদেরকে তিনি বুঝিয়ে দিলেন যাকে নিয়ে আসতে হবে তাকে কোথায় রাখা হয়েছে। জল্লাদের অনুচর 2জন এগোলো রাজবাড়ির দিকে। ইরাবতীর নির্দেশ মতো রাজবাড়ির পুরনো রানী মহলে পৌঁছে নির্দিষ্ট ঘরটা খুঁজে পেতে তাদের অসুবিধা হলো না। দরজা খুলতেই তারা দেখতে পেল অন্ধকার ঘরের মধ্যে বসে থাকা ছোট ছেলেটার অস্পষ্ট অবয়ব। ছেলেটা চিৎকার করার আগে 2জন ছুটে গিয়ে তাকে একটা থলের মধ্যে পুরে ফেলল। ছেলেটার কোনো শব্দ করার সুযোগ পেল না। লোক 2জন যেভাবে নিঃশব্দে রাজবাড়িতে প্রবেশ করেছিল তেমনি নিঃশব্দে কিছু সময়ের মধ্যেই মণ্ডপের কাছে ফিরে এলো। থলেটাকে নামিয়ে রাখলো বলির বেদির ওপর। রানী ইরাবতী একবার তাকালেন থলেটার দিকে। থলেটা নড়ছে। তার ভিতরে যে আছে সে থলের বাইরে বেরোবার চেষ্টা করছে। যাকে বলি দেওয়া হবে তার মুখ কোনোদিন দেখে না রানী। থলেটা আনার পর সন্ন্যাসী রানীকে বললেন, তাহলে এই কাজটা সম্পন্ন করা যাক। তুই ঘরে ঢুকে ঘণ্টা বাজিয়ে বলির নির্দেশ দে। ঘরটার দিকে এগোলেন ইরাবতী। জল্লাদ তার খড়গ হাতে নিয়ে দাঁড়ালো বেদির সামনে। তার সঙ্গীরা থলের মুখ খুলতে লাগলো ছেলেটাকে বাইরে বার করার জন্য। ঘরে ঢুকে দরজা দিলেন রানী ইরাবতী। তিনি অনুমান করে নিলেন কত সময় লাগতে পারে ছেলেটার গলা বেদির খাঁজে আটকে দেবার জন্য। মাত্র মিনিট খানেক ব্যবধান, আর তারপরেই রানী দড়ি ধরে টান মারবেন। ঠিক সেই মুহূর্তেই বেদিতে আবদ্ধ সেই বালকের কণ্ঠ ছিঁড়ে প্রবল আতঙ্কে একটা শব্দ বেরিয়ে এলো, মা! চমকে উঠলেন রানী ইরাবতী। এ কার কণ্ঠ? যে কণ্ঠ শোনার জন্য, যে ডাক শোনার জন্য এত গোপন আয়োজন, এ কণ্ঠস্বর যে তারই। আগে কোনোদিনে কণ্ঠ না শুনলো সন্তানের কণ্ঠ চিনতে কি ভুল হয় মায়ের? কিন্তু সে এ স্থানে কিভাবে এলো? রানী ইরাবতী মুহূর্তে সশব্দে দরজার পাল্লা খুললেন বাইরে বেরোবার জন্য। কিন্তু তখনই ঘাতকের খড়গও নেমে এলো। হতভাগ্য বালকের মাথাটা গড়িয়ে পড়ল বেদির নিচে। রানী ইরাবতী এক ছুটে এসে দাঁড়ালেন বেদিটার কাছে। বালকের কর্তিত মুন্ডটা চেয়ে আছে ইরাবতীর দিকে। তার ঠোঁটটা এখনও মৃদু মৃদু কাঁপছে, যেন ইরাবতীকে মা বলে ডাকার চেষ্টা করছে। সেই কর্তিত মুন্ডর দিকে তাকিয়ে থরথর করে কেঁপে উঠল রানীর শরীর। তিনি চিৎকার করে বলে উঠলেন, এ তোরা কি করলি? কাকে বলি দিলি? পরক্ষণে ইরাবতী জল্লাদের হাত থেকে খড়গ কেড়ে নিয়ে এক কোপে তার ধরমুন্ডু আলাদা করে দিলেন। তান্ত্রিক সন্ন্যাসী ভাবলেন, বালকের মুন্ডুটা যদি ইরাবতীর চোখের আড়ালে সরানো যায় তাহলে হয়তো তার রাগ প্রশমিত হতে পারে। তাই তিনি সেই মুন্ডুটা উঠিয়ে নিয়ে ছুঁড়ে দিলেন কুয়োর মধ্যে। কিন্তু রানী ইরাবতী তখন পুত্রশোকে উন্মাদিনী। সন্ন্যাসীর মুন্ডটা কূপে ছুঁড়ে ফেলতেই রানীর ক্রোধ সীমাহীন হয়ে উঠল। খড়গর কোপে সেই সন্ন্যাসীর মুন্ড ছিটকে পড়ল মাটিতে। রানী 2জনের মুন্ডুচ্ছেদ করলেন দেখে সে স্থানে অন্য যে 3জন উপস্থিত ছিলেন তারা যে যেদিকে পারল ছুটে পালাল। রানী এরপর এগোলেন বলির বেদির থেকে তার সন্তানের দেহটা উঠিয়ে নেওয়ার জন্য।
কিছু সময়ের মধ্যেই হকিন্স তাঁর লোকজন নিয়ে সে স্থানে উপস্থিত হলেন। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। সাহেব দেখলেন সে স্থানে পড়ে আছে সন্ন্যাসী আর জল্লাদের বিচ্ছিন্ন হওয়া ধরমুণ্ড। কিভাবে যেন কার রক্ত ছিটকে গিয়ে দেবী সরস্বতীর শুভ্র বর্ণকে লাল করে দিয়েছে। তবে সেখানে কোনো বালক বা রানী ইরাবতীকে দেখতে পেলেন না সাহেব। জায়গাটা তিনি ভালো করে পরীক্ষা করে দেখলেন, একটা রক্তের ধারা বলির বেদি থেকে এগিয়ে গিয়ে শেষ হয়েছে কুয়োর ধারে। সাহেব অনুমান করলেন কোনো মৃতদেহকে হয়তো কুয়োর মধ্যে ফেলা হয়েছে। অন্ধকারে আর কিছুই দেখা গেল না। পরদিন সকালে খবর রটে গেল রানী ইরাবতী আর তার সন্তান রাজবাড়ি থেকে নিখোঁজ হয়েছে। খোঁজ শুরু হলো তাদের। সাহেবও খোঁজ শুরু করলেন। সেদিন বিকেলেই সাহেবের অনুমান মতো মেটং নদীর চরে ভেসে উঠল মৃতদেহ। হকিন্স সাহেবের নির্দেশে ওঠানো হলো রানীর মৃতদেহ। সবাই দেখল মৃত রানী ইরাবতী পরম মমতায় তখনও তার বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছেন এক বালকের মুন্ডহীন দেহ, রানী ইরাবতীর পুত্রের দেহ। রানী ইরাবতীর অস্তিত্ব ঐতিহাসিকরা স্বীকার করেন না, কিন্তু এক সময়ের জৈন্তাপুর, যা অধুনা বাংলাদেশের সিলেট জেলায়, সেখানে রানী ইরাবতীকে নিয়ে জৈন্তাপুরের রাজবাড়ির নরবলি নিয়ে ছড়িয়ে আছে নানান লোককথা উপকথা। তার মধ্যে একটি হলো রানী ইরাবতী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সে ছিল বোবা। এক তান্ত্রিক রানীকে পরামর্শ দেন যে বাকশক্তির অধিষ্ঠাত্রী দেবী বাগদেবী সরস্বতীকে যদি সুরেলা কণ্ঠের বালকদের উৎসর্গ করা যায়, তবে রানী ইরাবতীর পুত্রর কণ্ঠস্বর ফুটবে। মা ডাক শোনার জন্য গোপনে সেই কাজ শুরু করেন ইরাবতী, কিন্তু ভুলক্রমে ঘাতকরা দেবী সরস্বতীর সামনে রানীর পুত্রকে বলি দেয়। এ ঘটনায় রানী ইরাবতী উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ওই বলেই নাকি জৈন্তাপুরের রাজবাড়ির শেষ নরবলি। রানী ইরাবতীর কাহিনী সত্যি মিথ্যে যাই হোক না কেন, আজও জৈন্তাপুর রাজবাড়ির কিছু চিহ্ন দেখা যায় সিলেটে। রাজবাড়ির ধ্বংসাবশেষের মধ্যে অন্যতম দ্রষ্টব্য হলো পাথরের তৈরি বৃত্তাকার একটা বেদি। স্থানীয় জনশ্রুতি অনুসারে ওই বেদিতে নরবলি দিতেন জৈন্তাপুরের রাজা রানীরা।